গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ওয়াটার হিটার গিজার ট্রাবল শুটিং। আজকে আমরা ওয়াটার হিটার গিজারের বিভিন্ন ট্রাবল শুটিং পদ্ধতি দেখব। এই ট্রাবল শুটিং জিনিসটা কি জিনিস? এই ট্রাবল শুটিং জিনিসটা হচ্ছে এই ওয়াটার হিটার গিজার যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, যদি নর্মালি রান না করে, যদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় এই ইনস্ট্রুমেন্টটিকে নিয়ে, এই অ্যাপ্লায়েন্সেসটিকে নিয়ে, তাহলে সেই সমস্যাগুলি কীভাবে সমাধান করব, এটাই হচ্ছে ট্রাবল শুটিং। সেই সমস্যাগুলি সমাধান করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ট্রাবল শুটিং। অর্থাৎ ট্রাবল শুটিং কথার অর্থ এটাই যে কোনো সমস্যা যদি সম্মুখীন আমাদের হতে হয় ওই অ্যাপ্লায়েন্সেসটিকে নিয়ে, সেই সমস্যার কারণটিকে খুঁজে বের করা এবং তার সমাধানটিকে নির্ণয় করা, এটাই হচ্ছে ট্রাবল শুটিং পদ্ধতি। তো আমরা নিজেরা অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে আমরা এই ওয়াটার হিটার গিজারের কি কি ট্রাবল শুটিং রয়েছে, তার কি কি সমস্যা অ্যারাইজ হতে পারে এবং তার সমাধান কি হতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্যা এবং তার সমাধান পদ্ধতি যদি আমাদের আগে থেকে জানা থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ওই প্রবলেমটি সামনে এসে সে প্রবলেমটিকে ডিস্টিংগুইশ করে, সে প্রবলেমটিকে ফাইন্ড করে আমরা ডেফিনেটলি সে প্রবলেমের যে সূত্র অনুযায়ী তার যে সমাধান পদ্ধতি, সেই সমাধান পদ্ধতিটিকে আমরা ওখানে অ্যাপ্লাই করব এবং তার সমস্যার সেই সমাধানটিকে আমরা ওখানে অ্যাপ্লাই করে সেই অ্যাপ্লায়েন্সেসটিকে ঠিক করতে হেল্প করতে পারবো। ঠিক আছে? তো আজকের আমাদের এই আলোচনার মধ্যে আলোচনার মেন বিষয় যে বিভিন্ন রকম কন্ডিশনস, বিভিন্ন রকম অবস্থা কোনো একটি ওয়াটার হিটার গিজারের যে প্রবলেম, সেই প্রবলেমটি প্রথমে আমরা বলবো এবং তার সেই প্রবলেমটি অ্যারাইজ হওয়ার যে কারণ, প্রবলেমটি হওয়ার যে কারণ, সেই কারণটিকে আমরা খুঁজে বের করব। তারপর সেই কারণের জন্য তার যে সমাধান পদ্ধতি সেটা আমরা আলোচনা করব। তা আশা করছি তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাইছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তার কারণ প্রত্যেকটি প্রবলেমের যে কারণ, সেই কারণটিকে খুঁজে বের না করতে পারলে কিন্তু আমরা কখনোই তার সমাধান পদ্ধতিকে খুঁজে বের করতে পারবো না। ঠিক যেরকম আমরা চাবি ছাড়া তালা ওপেন করতে পারি না, ঠিক তেমন কারণ ছাড়া আমরা কিন্তু তার সমস্যার সমাধানগুলিকে নির্ণয় করতে পারবো না। তো আমরা আজকের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার কারণ এবং সেই কারণের জন্য তার করসপন্ডিং যে সমাধান পদ্ধতি সেটাকে আমরা আলোচনা করব। এটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়, ট্রাবল শুটিং অফ ওয়াটার হিটার গিজার। আমরা এই ওয়াটার হিটার যে প্লেলিস্ট রয়েছে, ওয়াটার হিটার অ্যান্ড গিজার, এই প্লেলিস্টের মধ্যে আমরা এর আগে এই ওয়াটার হিটার সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছি। আশা করছি তোমরা এই প্রত্যেকটি আলোচনা তোমরা দেখেছো, পড়েছো। যদি তোমরা ওই আলোচনাগুলি না পড়ো, তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল না দেখো, তার কনস্ট্রাকশন যদি না দেখো, আজকের এই ট্রাবল শুটিং তোমাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। সুতরাং তোমরা অবশ্যই আগের ভিডিওগুলি কমপ্লিটলি দেখবে, তারপর তোমরা এই ভিডিওটি দেখবে। যারা প্রথমবার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমি বলবো তোমরা প্রথম ভিডিওগুলি দেখো, কারণ এই প্লেলিস্টের প্রত্যেকটি ভিডিও কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে সম্পর্কযুক্ত। আগের ভিডিওগুলি না দেখলে পরের ভিডিওগুলি কিন্তু কমপ্লিটলি বুঝতে একটু হলেও অসুবিধে হবে। তো আমি আশা করব যে তোমরা আগের ভিডিওগুলি দেখেছো এবং আমি ধরে নিচ্ছি যে তোমরা আগের ভিডিওগুলি দেখেছো এবং আগের আলোচনাগুলো তোমরা বুঝেছো। তারপরে আজকের এই ট্রাবল শুটিংয়ের যে ক্লাস সেটা আমি শুরু করছি। তাহলে আসা যাক আজকের আমাদের এই পড়াশোনার মধ্যে এই ওয়াটার হিটার গিজারের যে ট্রাবল শুটিং পদ্ধতি, যে সমস্যা সমাধান পদ্ধতি, সেই সমস্যা সমাধান পদ্ধতির মধ্যে আসা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এরকম একটা ছকের দ্বারা তোমাদেরকে জিনিসটা বোঝাবো। এখানে প্রত্যেকটি যে কথা সেগুলো ইংরেজিতে লেখা রয়েছে, আমি তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দেবো, বাংলাতে বুঝিয়ে দেবো। তোমরা খাতাতে ঠিক এরকমভাবে একটা চার্ট তৈরি করবে এবং এই চার্টের মধ্যে তোমরা কিন্তু আমি যেমন যেমন জিনিসগুলো বলবো তোমরা কিন্তু সেটাকে খাতাতে অবশ্যই নোট ডাউন করবে। ক্লিয়ার? এবং তোমরা এই ভিডিওটিকে পজ প্লে করে করে তোমরা কিন্তু এটা খাতাতে অবশ্যই নোট ডাউন করবে। এটা কিন্তু তোমাদের জানার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, জানা কিন্তু ভীষণ প্রয়োজন। তার কারণ এই ওয়াটার হিটার গিজার তোমরা যেমন ইনস্টল করে বাড়ি চলে আসবে অ্যাজ এ টেকনিশিয়ান, তারপর যদি কখনো খারাপ হয় সার্ভিসিংয়ের ক্ষেত্রে বা প্রবলেম যদি হয়, তো কাস্টমার তো ডেফিনেটলি তোমাদেরকে কল করবে। তো তখন কিন্তু তোমাদেরকে এই প্রবলেমগুলির তোমাদেরকে জানতে হবে, তার কারণ জানতে হবে এবং তার সমস্যার সমাধান যে পদ্ধতি সেটাও কিন্তু জানতে হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু এর যে প্রবলেম সেটা কিন্তু ঠিক করতে পারবে না। যে খারাপ হয়ে যাওয়া একটা ওয়াটার হিটার গিজার সেটাকে কখনো তোমরা ঠিক করতে পারবে না। তো এইটা কিন্তু তোমাদের জানা ভীষণ প্রয়োজন। এটা না জানা থাকলে কিন্তু ওয়াটার হিটার গিজারের যে ট্রাবল শুটিং পদ্ধতি, ইনস্টলেশন, এগুলো কিন্তু কোনো গুরুত্ব পাবে না।
তো অবশ্যই এই জিনিসগুলো তোমাদের জানতে ভীষণভাবে হবেই, তার কারণ এই জিনিসগুলো তোমরা যদি জেনে থাকো তাহলে ইনস্টলেশনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কোনো রকম প্রবলেম অ্যারাইজ হবে এরকম ধরনের কোনো ঘটনা ইনস্টলেশনের সময়ই তোমরা ঘটাবে না। এতে কি হয়, তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন ট্রাবল শুটিং হবে তখন কিন্তু তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তার কারণ ইনস্টলেশন করে চলে আসলে এবং সেক্ষেত্রে দেখা গেল একটা প্রবলেম তোমরা নিজেরাই অ্যারাইজ করে আসলে, একটা সমস্যা তোমরা তার কারণ, সেই সমস্যাটির কারণ তোমরা ওখানেই ইনস্টলেশনের সময়ই সেখানে রেখে আসলে, তাহলে ইনস্ট্রুমেন্টটি তো ডেফিনেটলি খারাপ হবেই। তো তখন কিন্তু কাস্টমার স্যাটিসফাইড হবে না। এটা কিন্তু আমাদের কোম্পানির জন্য, আমাদের নিজেদের জন্য ভীষণ একটা ক্ষতিকারক একটা ঘটনা। তো আসা যাক আজকের এই পদ্ধতিতে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে এই চার্টটি দেখে দেখে এবার আমরা আলোচনা করব যে কি কি প্রবলেম হতে পারে এবং তার সমস্যার সেই সমাধানগুলি কি কি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট যে কলাম সেখানে কি লেখা আছে, কন্ডিশন, অর্থাৎ এখানে আমরা প্রবলেমটাকে লিখবো। ঠিক আছে, তোমরা এখানে লিখবে যে সমস্যা, ওকে, এবং এখানে তোমরা এই জায়গাতে কজ লেখা আছে, এখানে তোমরা লিখবে সমস্যার কারণ, এবং এখানে রেমেডি রয়েছে, এই রেমেডির স্থানে তোমরা লিখবে যে সমস্যার সমাধান। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে সমস্যা, এখানে হচ্ছে সমস্যার কারণ, এবং এখানে হচ্ছে সমস্যার সমাধান। তো প্রথম সমস্যা কি রয়েছে? প্রথম সমস্যা এটাই যে নো হট ওয়াটার, অর্থাৎ গরম জল হচ্ছে না, অর্থাৎ জল কিন্তু গরম হচ্ছে না, এরকম হচ্ছে। মানে কি, আমি যখন গিজারটাকে ওপেন করছি জলটা সেরকম গরম থাকছে না, গরম হচ্ছে না, ঠিক আছে, ঠান্ডা জলই বেরিয়ে আসছে। গিজার কিন্তু চলছে, অনেকক্ষণ ধরে গিজার চলছে, বাট গিজারে কিন্তু জলটা গরম নেই। তাহলে এর কারণ কি? এই যে সমস্যাটি কি কি কারণ হতে পারে? তা প্রথম কারণটা কি, ড্রাই ফায়ার্ড এলিমেন্ট, অর্থাৎ এই যে এলিমেন্টটি পুড়ে গেছে। ঠিক আছে, তার সমস্যার সমাধান কি? যদি এলিমেন্টটি পুড়ে যায় তাহলে তো সেটাকে আর ঠিক করা সম্ভব নয়, তাই এলিমেন্টটাকে কী করবো আমরা, নতুন এলিমেন্ট এখানে আমরা রিপ্লেস করব। ঠিক আছে, এই স্থানে আমরা লিখব যে নতুন এলিমেন্টকে আমরা প্রতিস্থাপন করব। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় সমস্যাটির কারণ কি হতে পারে? এই হট ওয়াটারেরই ক্ষেত্রে যে গরম জল আসছে না, নো হট ওয়াটার, এর ক্ষেত্রে অনেকগুলো কারণ হতে পারে। তো আমরা প্রত্যেকটি কারণ একে একে দেখব এবং তার যে সেই কারণের যে সমস্যার যে সমাধান সেটা আমরা একে একে আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখো আমরা প্রথমে কি করলাম, নো হট ওয়াটারের ক্ষেত্রে প্রথম কারণটি ছিল যে এলিমেন্টটি পুড়ে গেছে। তাহলে কি হবে, এলিমেন্টটিকে চেঞ্জ করতে হবে। আমরা একটা কারণ পেলাম যে এলিমেন্টটি পুড়ে গেছে, এবং সেই কারণের সমস্যার যে সমাধান, সেই কারণের যে সমাধান সেটা কি, আমরা এলিমেন্টটিকে রিপ্লেস করে দিচ্ছি। নেক্সট কারণ কি হতে পারে, যে মেন পাওয়ার সাপ্লাইটি অফ। যদি মেন পাওয়ার সাপ্লাইটি অফ থাকে তাহলে তো গিজারটি চলছেই না, তাহলে তো ডেফিনেটলি পাওয়ার চলছে না। যখন পাওয়ার নেই যখন, তার মানে কি, তার মানে গিজারটি অফ রয়েছে, তাহলে তো এলিমেন্ট গরম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই কি করবো, সেক্ষেত্রে যদি মেন পাওয়ার সাপ্লাই অফ থাকে এবং তাতে যদি গরম জল না বেরিয়ে আসে তাহলে আমরা কি করবো, পাওয়ার সাপ্লাইটিকে অন করে দেবো। তাহলে সমস্যা সমাধানের যে পদ্ধতি সেখানে আমরা কি লিখবো, রেমেডি স্থানে যে টার্ন অন মেন পাওয়ার সাপ্লাই, অর্থাৎ পাওয়ার সাপ্লাইটিকে আমরা অন করব। ক্লিয়ার? তাহলে কি হলো, এই স্থানে আমরা লিখবো এই যে এই ড্রাই ফায়ার্ড এলিমেন্ট, এই স্থানে আমরা লিখবো এলিমেন্টটি পুড়ে গেছে, মানে হিটিং এলিমেন্টটি পুড়ে গেছে। তার যে সমস্যার যে সমাধান সেই স্থানে আমরা লিখবো যে নতুন এলিমেন্টকে আমরা প্রতিস্থাপন করব। ঠিক আছে, পুরোনো এলিমেন্টের জায়গায়। এরপর কি, এই কারণের স্থানে আমরা লিখবো যে মেন পাওয়ার সাপ্লাইটি অফ রয়েছে, তার সমস্যার যে সমাধান সেখানে আমরা লিখবো যে পাওয়ার সাপ্লাইটিকে আমাকে অন করতে হবে। ক্লিয়ার? তারপর কি, আরেকটা কজ, আরেকটা কারণ কি, সেটা হচ্ছে বার্নড ফিউজ, অর্থাৎ ফিউজটি পুড়ে গেছে, ফিউজটি জ্বলে গেছে। তাহলে সেক্ষেত্রে সমস্যার যে সমাধানে কি হবে, ফিউজটিকে চেঞ্জ করতে হবে। এখানে দেখো, এখানে লিখবে তোমরা ফিউজটিকে আমাকে পরিবর্তন করতে হবে, রিপ্লেস দ্য নিউ ফিউজ। ওকে, নতুন ফিউজকে এখানে প্রতিস্থাপন করতে হবে। এবার কি, আরেকটি কারণ, একই প্রবলেমের আর অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলি আমরা সবগুলো দেখছি। আরেকটি কারণ কি, যে সার্কিট ব্রেকার হ্যাজ ট্রিপড, অর্থাৎ সার্কিটটাকে ব্রেক করে দিয়েছে। এখানে তোমরা লিখবে যে সার্কিট ব্রেকারটি অফ করে দিয়েছে, সার্কিট ব্রেকারটি ডাউন হয়ে গেছে। ঠিক আছে, আর এই স্থানে তোমরা সমাধানের স্থানে লিখবে যে আমরা রিসেট সার্কিট ব্রেকারকে আমরা আবার রিসেট করে দেবো। ঠিক আছে, এই সার্কিট ব্রেকারটা কি জিনিস আমরা অপর একটি ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সার্কিট ব্রেকার হ্যাজ ট্রিপড, সার্কিট ব্রেকারটি ট্রিপড হয়ে গেছে, মানে কি ডাউন হয়ে গেছে। আমরা কি করব, রিসেট দ্য সার্কিট ব্রেকারটিকে আমরা রিসেট করে দেবো। আচ্ছা, এরপর কি হচ্ছে, হাই লিমিট উইথ ম্যানুয়াল রিসেট হ্যাজ ট্রিপড, অর্থাৎ হাই লিমিট, ঠিক আছে, আমাদের যে লিমিটটা রয়েছে সেটা ম্যানুয়ালি আমরা রিসেট করে রেখেছি। ঠিক আছে, তার যে হায়ার লিমিট সেটা আমরা ম্যানুয়ালি রিসেট করে রেখেছি। ঠিক আছে, এটা আমরা যে সেই প্রবলেমটার সমাধান তাহলে কি হবে, রিসেট হাই লিমিট কন্ট্রোল বাই পুশিং দ্য রেড রিসেট বটম। তো আমরা সেক্ষেত্রে
যে ওখানে যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেই কন্ট্রোল প্যানেলে আমরা কি করব, এই যে হাই যে লিমিট করা আছে সেটাকে আমরা রিসেট করে দেবো। ঠিক আছে, মানে কি, আমরা দেখা গেল যে হট ওয়াটারের যে লিমিট, সেই ম্যাক্সিমাম লিমিট আমরা সেট করে রেখেছি সাপোজ 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে তো জলটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড মতো নর্মাল ওয়াটারের মতো, তাই নাকি? তাহলে তো গরম তো হচ্ছে না। এবার যদি আমরা সেখানে চাই যে সেখানে 50 ডিগ্রি টেম্পারেচারের জল আসুক, 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জল আমার প্রয়োজন, কিন্তু কিছুতেই আসছে না, তাহলে তার ট্রাবল শুটিংটা কী হবে? তাহলে আমরা ডেফিনেটলি এখানে হাই লিমিট যখন 35 করা আছে, তাহলে সে তো নিশ্চয়ই 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জল আমাকে দেবে না। তার কারণ আমরা ওয়ার্কিং প্রিন্সিপালের সময় দেখেছিলাম যে আমরা যেটা সিলেক্ট করব, যে যদি 50 ডিগ্রি সিলেক্ট করি, 50 ডিগ্রি টেম্পারেচারেরই জল আমাকে দেবে। সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করেছি 35 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমি যদি চাইছি 50 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো সেটা কি আসবে? আসবে না, কারণ এটা তো একটা ইনস্ট্রুমেন্ট, এর তো একটা সেন্সিং এলিমেন্ট রয়েছে। সে কিন্তু কখনোই আমরা যেটা সেট করব তার চেয়ে বেশি টেম্পারেচারের জল কখনোই বের করবে না। ঠিক আছে, সুতরাং আমরা কি করব, সেটা রিসেট করে দেবো এবং আমাদের যেটা প্রয়োজন সেই টেম্পারেচারের জল, সেই টেম্পারেচারটাকে আমরা সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, এরপর কি, সার্কিট ব্রেকার ইজ ডিফেক্টিভ। যদি সার্কিট ব্রেকারটা ডিফেক্টিভ থাকে তাহলে ডেফিনেটলি ইনস্ট্রুমেন্ট চলবে না, অ্যাপ্লায়েন্সেস চলবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সার্কিট ব্রেকারটিকে রিপ্লেস করতে হবে, প্রতিস্থাপন করতে হবে, তাহলে আবার ইনস্ট্রুমেন্টটি, এই যে অ্যাপ্লায়েন্সেস সেটা আবার চালু হয়ে যাবে এবং আবার নর্মাল ওয়ার্কিং করবে। ঠিক আছে, এরপর কি, ডিফেক্টিভ থার্মোস্ট্যাট। দেখা গেল থার্মোস্ট্যাটটি ডিফেক্টিভ, তাহলে থার্মোস্ট্যাট যদি ডিফেক্টিভ থাকে তাহলে সে তো হিটিং এলিমেন্টকে গরম করতে দেবে না, কারণ কি, এই যে থার্মোস্ট্যাট কি কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে, এই হিটিং এলিমেন্টগুলি রয়েছে সেই হিটিং এলিমেন্টগুলিকে সুইচ অন করে এবং অফ করে। তাহলে যদি থার্মোস্ট্যাটই ডিফেক্টিভ থাকে তাহলে হিটিং এলিমেন্ট কখনোই অন হবে না বা ইরেগুলার অন অফ হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে জল ঠিকঠাক গরম হবে না। তখন আমরা কি করব, এই থার্মোস্ট্যাটটিকে কি করব, রিপ্লেস করব। ক্লিয়ার, বোঝা গেল? এরপর কি, ডিফেক্টিভ এলিমেন্ট। দেখা গেল এলিমেন্টটি পুড়ে যায়নি কিন্তু ডিফেক্টিভ রয়েছে, প্রবলেম রয়েছে। তখন কি করতে হবে, এই যে এলিমেন্ট, এগুলোকে কিন্তু রিপেয়ার করা যায় না। ঠিক আছে, এগুলোকে আমরা কি করব, সবসময় রিপ্লেস করব, এতে কি হয়, অনেক বেটার হয়। দেখা গেলো রিপেয়ার করে আসলাম, আবার হয়তো কিছু দিন পর আবার একই প্রবলেম অ্যারাইজ হলো। তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের কোম্পানির পক্ষে এবং আমাদের নিজেদের টেকনিশিয়ানদের পক্ষেও কিন্তু একটা গুড উইলের ব্যাপার রয়েছে। ঠিক আছে, এটা ব্যাড উইল হিসেবে আমাদের কিন্তু ট্রিট করবে, একটা খারাপ একটা চিন্তাভাবনা কিন্তু কাস্টমারের কাছে শো করবে যে এরা ঠিক করে যায় আবার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে চেষ্টা করব ভালো করে ঠিক করে দেওয়া, যাতে করে বারবার যাতে কাস্টমার প্রবলেমগুলি সম্মুখীন না হয়। তো এক্ষেত্রে যদি ডিফেক্টিভ এলিমেন্ট থাকে তো সেই ডিফেক্টিভ এলিমেন্টগুলিকে আমরা কি করব, রিপ্লেস করে দেবো, আমরা চেঞ্জ করে দেবো। ক্লিয়ার, বোঝা গেল? এবার নেক্সট প্রবলেম কি, নট এনাফ হট ওয়াটার, অপর্যাপ্ত গরম জল। অর্থাৎ এক্ষেত্রে দুই রকম হতে পারে। এক, গরম জলটি গরম কিন্তু যে পরিমাণ গরম হওয়া উচিত সেটা নয়। দ্বিতীয়, পরিমাণটা অল্প, জলের পরিমাণটা খুবই কম আসছে, যে পরিমাণ গরম জল বেরিয়ে আসা উচিত সেই পরিমাণ গরম জল আসছে না। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হলে কি হবে? তো এই প্রবলেমটাতে প্রথম যে কারণ সেটা কি, ওয়াটার হিটার ইজ আন্ডার সাইজড। অর্থাৎ ওয়াটার হিটারটি ছোট, গিজারটি ছোট, তাই তার জল ধারণ ক্ষমতাও ছোট, তাই অপর্যাপ্ত জল আসছে। তো সেক্ষেত্রে সেই প্রবলেমটা কী হবে, এই প্রবলেমটা তো ঠিক করা সম্ভব না। কখন আমরা ওয়াটার ট্যাঙ্কটিকে বড় করতে পারবো না, কারণ ওটা একটা সেট আপ। তাহলে কী করতে হবে, আমাকে বড় মাপের যে ওয়াটার হিটার বা গিজার সেটাকে আমাকে ওখানে ইনস্টল করতে হবে। দেখো তার সমস্যার সমাধানে কী লেখা আছে, ইনস্টল সাইজ অফ ওয়াটার হিটার দ্যাট মিটস ডিম্যান্ড। যেটা আমাদের প্রয়োজন সেরকম প্রয়োজনীয় আমাদের বড় মাপের ওয়াটার হিটার কিন্তু আমাদেরকে ইনস্টল করতে হবে। নেক্সট কারণ কি রয়েছে, হাই হট ওয়াটার ডিম্যান্ড। আমরা অনেক বেশি হট ওয়াটার ডিম্যান্ড করছি যেটা এই আমাদের ইনস্ট্রুমেন্টের পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, অথবা আমরা সিলেক্ট করে রেখেছি হয়তো 30 ডিগ্রি টেম্পারেচার, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমরা চাইছি 50 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা কি কখনো দেবে না। তো সেক্ষেত্রে তার যে প্রবলেম, তার সমাধান কি, ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য থার্মোস্ট্যাট। আমরা থার্মোস্ট্যাটের টেম্পারেচারটাকে ইনক্রিজ করবো, বাড়িয়ে দেবো। মানে কি, আমরা যে পরিমাণ গরম পেতে চাইছি, যে পরিমাণ টেম্পারেচার পেতে চাইছি সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে। কখন আমরা অল্প টেম্পারেচারকে সিলেক্ট করে আমরা কিন্তু বেশি টেম্পারেচারের জল কিন্তু আমরা বের করতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু যেন খেয়াল থাকে, কারণ এটা একটা অটোমেটিক একটা ক্লোজ লুপ সিস্টেম। ঠিক আছে, একটা ক্লোজ ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল থাকে যেন। নেক্সট প্রবলেম কি, নেক্সট প্রবলেমের যে কারণ সেটা কি, সেটা হচ্ছে ভেরি কোল্ড ওয়াটার সাপ্লাই। অর্থাৎ খুবই ঠান্ডা জল ওখানে আমরা ফ্লো করছি। এমন শীতকালে এই জিনিসটা ঘটে, গ্রীষ্মপ্রধান দেশে শীতকালে এই ঘটনাটি ঘটে যে শীতকালে ওয়াটার ট্যাঙ্ক তো একদম ছাদের ওপরে থাকে, তো
তো সেক্ষেত্রে জল প্রচণ্ড ঠান্ডা থাকে এবং সেই জলটি গরম হতে ডেফিনেটলি অনেকটা সময় নেবে। এবং শীত প্রধান দেশে তো অবশ্যই জল ঠান্ডা থাকবেই, ঠিক আছে। তো খুব বেশি যদি ঠান্ডা জল সাপ্লাই হয় তো সেক্ষেত্রে আমাদের এই গরম জল বের হওয়ার ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, তার যে সমাধান, সে সমাধানে আমরা কি করব, যে টেম্পারেচারটাকে, আমাদেরকে থার্মোস্ট্যাটের টেম্পারেচার সেটাকে ইনক্রিজ করতে হবে, ঠিক আছে, এবং একটু বেশি সময় দিতে হবে। এটা আমরা এই স্থানে লিখবো, ঠিক আছে, যে থার্মোস্ট্যাটের টেম্পারেচারকে আমাকে বাড়াতে হবে এবং একটু সময় বেশি দিতে হবে, ঠিক আছে, গরম হওয়ার জন্য। এবং এই যে স্থান, এখানে লিখবো যে খুবই ঠান্ডা জল সাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। এই কারণের জন্য কিন্তু এই প্রবলেমটা হতে পারে। নেক্সট কারণ কি? নেক্সট কারণ হচ্ছে রং পাইপিং কানেকশনস, অর্থাৎ পাইপিংয়ের যে কানেকশন, পাইপের যে কানেকশন সেটা ভুলভাবে দেওয়া রয়েছে। এটা হচ্ছে এই স্থানে আমরা লিখবো, ঠিক আছে। এবং তার যে সমস্যার সমাধান, ডেফিনেটলি পাইপ যদি ভুল করে কানেকশন করা থাকে তাহলে প্রবলেম হচ্ছে, তাহলে সমাধান কি? সিম্পল সমাধান, যে পাইপগুলোকে আমাকে ঠিক করে লাগাতে হবে, তাই নয় কি? তাহলে আমাদেরকে এই সমস্যার সমাধান পদ্ধতিতে কি লিখবো আমরা, যে ডু কারেক্ট পাইপিং, অর্থাৎ পাইপিং সিস্টেমটাকে ঠিকভাবে, সঠিকভাবে আমাদেরকে কিন্তু সেট করতে হবে, লাগাতে হবে, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট যে প্রবলেমের কারণ, সেই প্রবলেমের কারণটা হচ্ছে কি, সেডিমেন্ট অর লাইম অ্যাকুমুলেশন অ্যাট বটম অফ দ্য ওয়াটার হিটার, ঠিক আছে। গিজারের একদম নিচে আমি যখন তোমাদেরকে কনস্ট্রাকশনটা দেখাচ্ছিলাম, তো সেখানে কিন্তু একটা ড্রেনেজ, একটা নব ছিল, মনে পড়ছে? সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু করা রয়েছে এই ওয়াটার হিটারটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করানোর জন্য। তো এক্ষেত্রে এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আসছে কোথা থেকে? তার মানে নিশ্চয়ই ভেতরে কোনো নোংরা আবর্জনা জমা হচ্ছিল, এবং সেই নোংরা আবর্জনা ঠিক একটু অন্যরকম টাইপের। সেটাই কিন্তু আজকের এই যে কারণ, সেই কারণটি কি, অপর্যাপ্ত গরম জল যদি বেরিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কারণ হিসেবে এটা ধরে নেব যে ওই যে গিজার, সেই গিজারের ওয়াটার হিটারের একদম তলদেশে লাইম অ্যাকুমুলেশন হয়েছে, অর্থাৎ জলের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত মিনারেলসগুলি থাকে, যে সমস্ত দ্রব্যগুলি থাকে, ঠিক আছে, যেগুলো ডিজলভ অবস্থা থাকে, সেটা কি থিতিয়ে পড়ে যায়। সেডিমেন্ট কথা অর্থ হচ্ছে থিতিয়ে যাওয়া, এবং সেটি আয়রন হতে পারে, সেটি তার মধ্যে কিছু ক্লে হতে পারে, ঠিক আছে, কিছু চোনা মাটি টাইপের হতে পারে, ঠিক আছে। এই ধরনের কিছু পদার্থ কিন্তু আস্তে আস্তে থিতিয়ে যায়, ঠিক আছে, এবং সেটি একদম জলের তলদেশে কিন্তু জমা হতে থাকে। আমরা এটা লক্ষ্য করি, তো দীর্ঘদিন ধরে ব্যবহার করা কোনো বোতলের নিচে, হ্যাঁ, কি হয়, কিছু জিনিস জমে যায় না? ঠিক সেরকম টাইপের দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে এই যে ওয়াটার হিটার বা গিজারের যে একটা ট্যাঙ্ক, সে ট্যাঙ্কের তলদেশে কিছু এরকম লাইম জাতীয় পদার্থ জমা হতে থাকে। তো যেটা কি করে, এই নট এনাফ হট ওয়াটার, অর্থাৎ অপর্যাপ্ত গরম জল সরবরাহটাকে করতে সাহায্য করে, ঠিক আছে। জলকে পর্যাপ্তভাবে গরম হতেও দেয় না, আবার খুব বেশি জমে গেলে কি হয়, ট্যাঙ্কের যে সাইজ, ট্যাঙ্কের যে ক্ষমতা, জল ধারণ ক্ষমতা, সেটা কিন্তু অনেকটা কমে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেই সমস্যাটার সমাধান কি? দেখো এখানে লেখাই রয়েছে কি, ড্রেন ওয়াটার হিটার। আমরা ওই ড্রেন যে নবটি রয়েছে সেটা খুলে ওই ভেতরে যে নোংরাগুলি রয়েছে সেগুলিকে আমরা কি করব, পরিষ্কার করব। তারপর কি লিখেছে, চেক টু সি ইফ ওয়াটার ট্রিটমেন্ট ইজ নেসেসারি, ঠিক আছে। অর্থাৎ ওর ভেতরে যে জলের ফ্লো দ্বারা আমরা কিন্তু কি করব, ওই ভেতরে যে সমস্ত সেডিমেন্ট, থিতিয়ে পড়া যে সমস্ত দ্রব্যগুলি, সেগুলিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের এই সমস্যার সমাধান পদ্ধতি। এরপর অপর আরেকটি কারণ কি, হট ওয়াটার প্লাম্বিং সিস্টেম লিকস। যদি গরম জল বেরিয়ে আসার যে প্লাম্বিং সিস্টেম, যে পাইপের দ্বারা আসে, সেটা যদি লিক করে, তাহলে কি হয়, তাহলে কিন্তু এই নট এনাফ হট ওয়াটার আসবে না। কারণ কি, জল তো বেরিয়ে যাবে, তাহলে অপর্যাপ্ত জল ডেফিনেটলি হয়ে যাবে, ঠিক আছে। তো এবং জল যে গরম, সেই গরম জলটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। তো সেক্ষেত্রে কি করব আমরা, তার যে সমস্যার সমাধান, সেখানে আমরা এই স্থানে আমরা কি লিখবো, এই স্থানে আমরা লিখবো যে গরম জল সাপ্লাইয়ের যে প্লাম্বিং সিস্টেম, সেটাকে আমরা রিপেয়ার করব, তার লিকটাকে ফাইন্ড করব এবং সেটাকে আমরা রিপেয়ার করব। ক্লিয়ার? বোঝা গেল? এরপর কি, এরপর হচ্ছে কি, থার্মোস্ট্যাট অ্যাডজাস্টেড টু লো। আমরা থার্মোস্ট্যাটের যে টেম্পারেচার, সেটাকে আমরা লোতে খুব অল্প পরিমাণে অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা অ্যাডজাস্ট করেছি সেই টেম্পারেচারই তো বেরিয়ে আসবে, এর থেকে তো বেশি তো আসবে না। তাই আমরা কি করব, সেই সমস্যার সমাধান, এটা কোনো সমস্যা না, এটা আমাদের ব্যবহার করার ভুলের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, থার্মোস্ট্যাটের টেম্পারেচারকে আমরা বাড়িয়ে দেবো, ঠিক আছে। এই স্থানে আমরা লিখবো প্রবলেমের যে সমস্যার যে সমাধান, সমস্যার সমাধান, এই রেমেডি স্থানে আমরা কি লিখবো, যে থার্মোস্ট্যাটের যে টেম্পারেচার, সেটাকে আমরা কি করব, বাড়িয়ে দেবো। তার যে অ্যাডজাস্টেড যে টেম্পারেচার, সেটাকে আমরা বাড়িয়ে বেশি সাইজের করে দেবো, বেশি বড় একটা মাপের টেম্পারেচারকে সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। এতে কি হয়,
পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু আমরা পাবো, গরম জল পাবো, পর্যাপ্ত পরিমাণ গরম জল কিন্তু আমরা পাবো। ক্লিয়ার, বোঝা গেল? এরপর কি ডিফেক্টিভ থার্মোস্ট্যাট হতে পারে, থার্মোস্ট্যাট ডিফেক্টিভ ও সঠিকভাবে ঠিক টাইমে অন করছে না এলিমেন্টগুলিকে, তো সেক্ষেত্রে ওই কারণের জন্য জলটি প্রপারলি গরম হচ্ছে না, অপর্যাপ্ত গরম থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করব, আমরা তার সমস্যা সমাধান পদ্ধতি থার্মোস্ট্যাটটিকে আমরা রিপ্লেস করে দেবো। এই স্থানে আমরা সমাধান পদ্ধতিতে কি লিখবো, যে থার্মোস্ট্যাটটিকে আমরা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, এরপর কি ডিফেক্টিভ এলিমেন্ট, তাহলে এলিমেন্টটি ডিফেক্টিভ রয়েছে, ঠিকঠাকভাবে গরম হচ্ছে না, গরম করছে না জলটাকে, যেটা আগের প্রবলেমটাতে আমরা দেখলাম, একই প্রবলেম এই ক্ষেত্রেও ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, নতুন এলিমেন্টকে আমরা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, নতুন একটা এলিমেন্টকে আমরা ওখানে রাখবো। এবং এই জিনিসটা খুব ভালো করে দেখবে, এখানে কি লেখা রয়েছে দেখো, ইন 90% অফ অল কেসেস ইট ইজ দ্য বটম এলিমেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে একদম নিচের যে এলিমেন্টটি থাকে, আমরা জানি যে হিটিং এলিমেন্ট দুটো থাকে, এক টপ এবং একটা বটম। ঠিক আছে, একদম নিচের দিকে একটা থাকে এবং ওপরের দিকে একটি থাকে, তো দুটো হিটিং এলিমেন্ট থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রেই নিচের যে এলিমেন্টটি সেটি নষ্ট হয়ে যায়, সেটিকে আমাদের চেঞ্জ করতে হয়, সেটিকে ডিফেক্টিভ বলে ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে, সেটি ডিফেক্টিভ হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, সেই 90% ক্ষেত্রে কিন্তু বটম যে এলিমেন্ট, সেই এলিমেন্টটি প্রবলেমের জন্য কিন্তু এই ঘটনাটি ঘটে থাকে। ঠিক আছে, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বটম এলিমেন্টটিকে ফার্স্ট টাইম চেক করব যে ওটা ঠিক আছে না ভুল আছে, কোনো ডিফেক্টিভ আছে কি না, তারপর আমরা ফার্স্ট এলিমেন্টটিকে চেক করব, অর্থাৎ টপ এলিমেন্টটিকে চেক করব। ক্লিয়ার? তো এই জিনিসটা তোমরা মাথাতে রাখবে এবং এটা একটা জায়গাতে ফুটনোট হিসাবে লিখে রাখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বটম এলিমেন্টটি, বটম যে হিটিং এলিমেন্ট সেটি কিন্তু খারাপ হয়। ঠিক আছে, এরপর কি রয়েছে, এরপর দেখো আরেকটি কারণ রয়েছে একই প্রবলেমের, যে অপর্যাপ্ত গরম জল সরবরাহের ক্ষেত্রে লং রানস অর এক্সপোজড পাইপিং, মানে কি অনেক দূরে, দেখা হলো গিজারটি যেখানে বসানো রয়েছে সেখান থেকে অনেক দূরবর্তী স্থানে গিয়ে সেই গরম জলটি ব্যবহার করা হচ্ছে, তারপরে পাইপের মধ্যে দিয়ে গিয়ে আসছে। তো তোমরা সকলেই জানো ছাদের উপরে ট্যাঙ্ক রয়েছে, সেখান থেকে পাইপ সিস্টেম এসে আমাদের ঘরের মধ্যে যখন জল আমরা ইউজ করছি, তো গ্রীষ্মকালে কি হয়, ওই পাইপের মধ্যে জল আস্তে আস্তেই পাইপটা এত হিট হয়ে থাকে যে জলটি গরম হয়ে যায়, তাই নাকি? তাহলে যদি এটা শীতকাল হয়, তাহলে গিজার থেকে যে জলটি যাচ্ছে অনেক দূরবর্তী কোনো স্থানে এবং বাইরে কি রয়েছে, ঠান্ডা রয়েছে, তাহলে ডেফিনেটলি পাইপটি ঠান্ডা থাকবে এবং সেই ঠান্ডা পাইপের মধ্যে দিয়ে যখন একটা গরম জল যাবে, ডেফিনেটলি সেই জলটিও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু অপর্যাপ্ত গরম জলের সরবরাহ হতে পারে। ঠিক আছে, সরবরাহ হতে পারে, অপর্যাপ্ত গরম জল সরবরাহ হতে পারে। তো এই প্রবলেমটাকে সলভ করতে গেলে কি করতে হবে, আমাদেরকে পাইপটিকে ইনসুলেট করতে হবে, অথবা খুব অল্প কাছে আমাদের এই ব্যবহারটা করতে হবে, অনেক দূরবর্তী স্থানে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো এইটা এখানে কি লিখবো, এখানে এই স্থানে আমরা লিখবো যে অনেক দূরবর্তী স্থানে পাইপ দ্বারা কিন্তু কি হচ্ছে, জল সরবরাহ করা হচ্ছে, এইটা হচ্ছে একটা কারণ হতে পারে। ওকে, তার জন্য প্রবলেম কি, যে পাইপটিকে আমরা ইনসুলেট করে দেবো। ঠিক আছে, বা পাইপটির বাইরে একটা ইনসুলেটিং লেয়ার দিয়ে দেবো, যাতে করে কি হবে, ও আর যে পাইপের যে ঠান্ডা সেটা কখনো গরম জলে প্রবেশ করাতে পারবে না, বা গরম জলে যে ঠান্ডা সেটা বাইরে কখনো বেরিয়ে আসবে না, সে গরম জলটার মধ্যে কিন্তু থেকে যাবে, মানে পাইপ কখনো সেই হিটটাকে অ্যাবজর্ব করে বাইরে ছড়িয়ে দেবে না। এতে কি হয়, এতে যেটা আমরা ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠান্ডা করার কাজে, কারণ পাইপ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় পিভিসি অথবা মেটালের হয়ে থাকে, মেটালের পাইপের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু পিভিসি নিজে একটা ইনসুলেটিং, যেহেতু একটা ইনসুলেটর, তো সেক্ষেত্রে কি হয়, যে পাইপের ভেতরে যে জলের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটি কি থাকে, প্রায় ফিক্সডই থাকে। ঠিক আছে, তো তবুও আমরা চেষ্টা করব তার বাইরে আরেকটি ইনসুলেটিং কভার দিয়ে দেওয়া, এতে কি হয়, যে ভেতরে যে গরম সেটা বাইরে কখনো ছড়িয়ে পড়ে না। ঠিক আছে, এতে কি হয়, পাইপের যে জল, সেই জলের যে উষ্ণতা সেটা কিন্তু ফিক্সড থাকে। ক্লিয়ার? এরপর অপর একটি কারণ কি রয়েছে, হট ওয়াটার পাইপিং অন আউটসাইড ওয়াল, মানে কি বাড়ির বাইরে, অর্থাৎ বাইরের দেওয়ালে যদি এই গরম জলের পাইপটি কখনো ওখানে ইনস্টল করা থাকে, যে পাইপটি বাইরে দিয়ে কোথাও যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে। কারণ আমি একটু আগে এই প্রবলেমটাই তোমাদেরকে বললাম, শেয়ার করলাম, যে বাড়ির বাইরে যদি পাইপ যায় এবং বাইরের টেম্পারেচার যদি প্রচণ্ড ঠান্ডা থাকে, তো ডেফিনেটলি জলের টেম্পারেচার আস্তে আস্তে কী হয়, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, জলের টেম্পারেচারও কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে জলের টেম্পারেচার যাতে না কমে যায়, তাই পাইপের যে বাইরের যে লেয়ার, বাইরের যে আস্তরণ, তার উপরে একটা ইনসুলেটিং লেয়ার দিয়ে দেবো। এতে কি হয়, যে জলের যে টেম্পারেচার সেটা কখনো জল থেকে বেরিয়ে বাইরে ছড়িয়ে না পড়ে। ঠিক আছে, কখনো পাইপ যাতে অ্যাবজর্ব করে বাইরে ছড়িয়ে না দেয়, বাইরের টেম্পারেচার এবং জলের যে টেম্পারেচার সেই দুটোর মাঝখানে যেন ওটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করে থাকে, একটা আইসোলেটর হিসেবে যেন কাজ করে থাকে। ঠিক আছে, এতে কি হয়, জলের টেম্পারেচার যেরকম ছিল সেরকমই থাকবে এবং
বাইরের টেম্পারেচার কখনো জলের টেম্পারেচারকে ওপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। ক্লিয়ার? অপর আর একটি কারণ কি, ডিফেক্টিভ ডিপ টিউব, অর্থাৎ ডিপ টিউব যেটা জলের মধ্যে ডোবানো থাকে যে টিউবটি, সেটি হচ্ছে ডিফেক্টিভ। ঠিক আছে, এটা কি, রিপ্লেস দ্য নিউ ডিপ টিউব, আমরা একটা নতুন ডিপ টিউবকে রিপ্লেস করব। অর্থাৎ ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনো একটি এলিমেন্ট যদি খারাপ হয়, হিটিং এলিমেন্ট হতে পারে, থার্মোস্ট্যাট হতে পারে, বা কোনো টিউব হতে পারে, বা আদার্স কোনো কম্পোনেন্ট হতে পারে, সেগুলো সেই জিনিসগুলোকে আমরা কখনো কিন্তু রিপেয়ার করে চালানোর চেষ্টা করব না, আমরা কিন্তু ওকে রিপ্লেস করে দেবো ডাইরেক্টলি। এটাই হচ্ছে বেস্ট ওয়ে। কারণ কি, কারণ ওই জিনিসগুলো রিপেয়ার করলে আবার একই প্রবলেম খুব অল্প দিনের মধ্যে কিন্তু হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো রিপ্লেস করে দেওয়ার, নতুন জিনিসকে ওখানে ইনস্টল করে দেওয়ার ভেতরে। এতে কি হয়, এই প্রবলেমটি অনেক দীর্ঘদিন পর কিন্তু আবার অ্যারাইজ করতে পারে, করবেই। কারণ একটা অ্যাপ্লায়েন্সেস সেই যে সারা জীবন একই রকম থাকবে সেটা কিন্তু নয়, খারাপ কিন্তু হবেই। ঠিক আছে, কিন্তু এই খারাপ হওয়ার যে ফ্রিকোয়েন্সি, যে একটা সময় খারাপ হওয়ার থেকে আর একটা সময় খারাপ হওয়ার মধ্যে যে গ্যাপ, যে একটা ডিস্টেন্স, যে একটা টাইমিং গ্যাপ, সেটা যাতে অনেক বেশি হয় সেদিকে আমরা নজর রাখবো। ক্লিয়ার? এরপর এই ট্রাবল শুটিংয়ের অপর আর একটি সমস্যা কি, কন্টিনিউয়াস অপারেশন, অর্থাৎ জল তো গরম দূরে থাক, যেরকম জল প্রবেশ করছে সেটাই বেরিয়ে আসছে। এটাকে আমরা বলবো কি, কন্টিনিউয়াস অপারেশন। মানে কি, ঠান্ডা জল যেমন ঢুকছে ঠান্ডা জলই বেরিয়ে আসছে, অর্থাৎ কোনো ভ্রুক্ষেপ নেই, জল গরমও হচ্ছে না, কিছুই না। ঠিক আছে, যেমন জল প্রবেশ করছে তেমন জলই বেরিয়ে আসছে। তো সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে, তার কারণ কি কি হতে পারে, এবং তার সমস্যার সমাধানগুলি কীরকম হতে পারে। তো তোমরা দেখো, ফার্স্ট যে কারণ সেটা কি, যে ওয়াটার হিটার ইজ আন্ডারসাইজড, অর্থাৎ কি, ওয়াটার হিটার ছোট। এক্ষেত্রে কি আমরা কি করব, যদি ওয়াটার হিটার ছোট থাকে তাহলে আমরা কি করব, ওয়াটার হিটারটাকে বড় ব্যবহার করব। আমরা একটা বড় মাপের বড় সাইজের একটা ওয়াটার হিটার আমরা কি করব, ওখানে ইনস্টল করব। এরপর কি, এলিমেন্ট ওয়াটেজ টু স্মল, অর্থাৎ এলিমেন্টের যে পাওয়ার, ওয়াটেজ যত বেশি হবে তার পাওয়ার, তার ক্ষমতা কিন্তু তত বেশি হবে। তো এই এলিমেন্টের ওয়াটেজ খুবই ছোট, অর্থাৎ এর পাওয়ার কিন্তু অত নেই। তাহলে সেক্ষেত্রে কি করব, আমরা এখানে লিখে দেবো, আমরা এই স্থানে আমরা লিখবো কি, যে এলিমেন্টের, হিটিং এলিমেন্টের ওয়াটেজ খুবই ছোট, অর্থাৎ হিটিং এলিমেন্টের ক্ষমতা খুব ছোট। ঠিক আছে, খুব স্বল্প ক্ষমতা সম্পন্ন হিটিং এলিমেন্ট। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে বেশি ক্ষমতা সম্পন্ন হিটিং এলিমেন্টকে আমরা প্রতিস্থাপন করব। এই স্থানে আমরা এটা লিখবো, যে বেশি ক্ষমতা সম্পন্ন হিটিং এলিমেন্টকে আমরা প্রতিস্থাপন করব। ক্লিয়ার? বোঝা গেল? এরপর কি, থার্মোস্ট্যাট নট ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার হিটার। থার্মোস্ট্যাট ওয়াটার হিটারের সাথে কন্ট্যাক্টে নেই, থার্মোস্ট্যাটের সাথে ওয়াটার হিটারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে এখানকার সমস্যা, তার কারণ, এই সমস্যাটির কারণ হচ্ছে এটা। তো এক্ষেত্রে কি হবে, পজিশন প্রপারলি, অর্থাৎ সঠিক স্থানে আমাকে স্থাপন করতে হবে এই থার্মোস্ট্যাটটিকে, এবং আমাদেরকে শিওর হতে হবে যে থার্মোস্ট্যাট যাতে কোনোভাবেই ওই কন্ট্যাক্টের সাথে কোনোভাবে তার যে কানেকশন সেটা যাতে কোনোভাবে না ছুটে যায়। ঠিক আছে, অর্থাৎ থার্মোস্ট্যাটকে আমাকে সঠিক স্থানে প্লেস করতে হবে এবং তার কানেকশনটি ঠিকঠাক রাখতে হবে। অর্থাৎ ওয়াটার হিটার, তার যে হিটিং এলিমেন্ট, সেই হিটিং এলিমেন্টের সাথে থার্মোস্ট্যাটের যে সংযোগ সেটাকে ঠিকঠাকভাবে রাখতে হবে। এরপর কি, থার্মোস্ট্যাট টেম্পারেচার সে টু লো, এটা আমরা এর আগে ডিসকাস করেছি। থার্মোস্ট্যাটের টেম্পারেচার খুবই ছোট দেখা গেল, আমরা নর্মাল টেম্পারেচার হিসাবে আমরা যে ক্ষেত্রে 30 ডিগ্রি শো করে আমরা সেটাই সিলেক্ট করে রেখে দিয়েছি, তাহলে তো যে জলটা প্রবেশ করবে সেটাই বেরিয়ে আসবে, তাই নয় কি? হিটিং এলিমেন্ট তো গরমই হবে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে আমরা কি করব, যে হিটিং এলিমেন্টের যে টেম্পারেচারকে বাড়াতে গেলে অবশ্যই থার্মোস্ট্যাটের টেম্পারেচারটাকে আমাকে ইনক্রিজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই স্থানে লিখবো যে থার্মোস্ট্যাটের যে টেম্পারেচার সেটাকে আমরা কি করব, ইনক্রিজ করবো, বাড়িয়ে দেবো। ঠিক আছে, এটা আমরা ওখানে করব। এরপর কি, এরপর রয়েছে কি, ডিফেক্টিভ থার্মোস্ট্যাট, যেটা আমরা এর আগে একবার ডিসকাস করলাম যে থার্মোস্ট্যাট ডিফেক্টিভ। তাহলে কি হবে, থার্মোস্ট্যাটটিকে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে আমরা লিখবো যে নতুন থার্মোস্ট্যাটকে আমরা কি করবো, এখানে প্রতিস্থাপন করব। ক্লিয়ার? বোঝা গেল? এরপর কি, ডিফেক্টিভ হাই লিমিট উইথ ম্যানুয়াল রিসেট, অর্থাৎ ডিফেক্টিভ হাই লিমিট উইথ ম্যানুয়াল রিসেট, আমরা ম্যানুয়াল যে রিসেট রয়েছে সেই ম্যানুয়াল রিসেটদের দ্বারা আমরা হাই লিমিট করে রেখেছি, সেই যে লিমিটটা, সেই লিমিটটা ডিফেক্টিভ। অর্থাৎ যে কন্ট্রোল প্যানেলে আমরা যেটা সিলেক্ট করি, যেটা অ্যাডজাস্ট করি, যেই টেম্পারেচার আমার প্রয়োজন, সেটা যদি ডিফেক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ হতে পারে। তাহলে প্রপার ইনফরমেশন থার্মোস্ট্যাটকেও দেবে না, তাই না? কি, যে সেন্সিং যে এলিমেন্ট, সেই সেন্সিং এলিমেন্ট ভুল দেবে। তাই হলো আমি ওখানে লিখে রাখলাম যে আমি 50 ডিগ্রি টেম্পারেচার আমি চাইছি, আমি ওখানে সিলেক্ট করলাম 50 ডিগ্রি, দেখাচ্ছে 50 ডিগ্রি, বাট ভেতরে ওটা সেটা ইনস্ট্রাকশন পাঠাচ্ছে সেন্সারকে 35 ডিগ্রি। তাহলে সে কখনো তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে জল দেবে না,
সে তো 35 ডিগ্রি সেন্টিগ্রেডের জলই তো আমাকে প্রোভাইড করবে, তাই নয় কি? তো সেক্ষেত্রে সেই ডিফেক্টিভ যদি হয়ে থাকে, এলিমেন্টটা যদি ডিফেক্টিভ হয়ে থাকে, তার যে ম্যানুয়াল রিসেট যে হাই লিমিট যেটা আমরা সিলেক্ট করি সেটা যদি ডিফেক্টিভ হয়ে থাকে, তো সেটাকে আমরা কি করব, রিপ্লেস করব। আমরা এই স্থানে আমরা কি করব, যে নিউ হাই লিমিট কি করব, উইথ ম্যানুয়াল রিসেটকে আমরা রিপ্লেস করে দেবো, প্রতিস্থাপন করব। ক্লিয়ার? বোঝা গেল? খুব ভালো করে জিনিসগুলো কিন্তু বোঝো। এরপর কি রয়েছে নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে কি এলিমেন্ট ফেলিয়ার। আমরা এতক্ষণ পর্যন্ত তিনটে প্রবলেমকে দেখলাম। একটা কি ছিল, নট এনাফ হট ওয়াটার, একটা কি ছিল নো হট ওয়াটার সাপ্লাই, একটা কি ছিল কন্টিনিউয়াস অপারেশন। এরপর আমরা দেখব কি 4 নম্বর, সেটা কি এলিমেন্ট ফেলিয়ার, অর্থাৎ কি হিটিং যে এলিমেন্ট, সেই হিটিং এলিমেন্টটা কি ফেল করছে, ঠিক আছে? এই হিটিং এলিমেন্টটা কোনোভাবে ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না। তো সেক্ষেত্রে কি হবে, তার প্রবলেমের এই প্রবলেমটা যে কারণ, সেই কারণটা কি হতে পারে? 1 নম্বর কারণ সেটা কি, সেটা হচ্ছে ওয়্যারিং কানেকশন আর রং, মানে কি ওর ভেতর কাছে ইন্টারনাল ওয়্যারিং, সেই ওয়্যারিংটা ঠিকঠাক নেই, তাই এলিমেন্টই গরম হচ্ছে না, তাই ঠান্ডা জল প্রোভাইড করছে। ক্লিয়ার? তাহলে কি হবে, ডু কারেক্ট ওয়্যারিং। ডেফিনেটলি ওয়্যারিং যদি ভুল থাকে আমাকে সেই ওয়্যারিংটাকে ঠিক করতে হবে, এটাই হচ্ছে কাজ, তাই নয় কি? এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এরপর কারণ কি রয়েছে, এর পরের ওই একই প্রবলেমের কারণ কি, সেটা হচ্ছে ওয়্যারিং কানেকশন আর লুজ। ওয়্যারিং কানেকশন ঠিকঠাক রয়েছে, বাট সেটা কিন্তু ঢিল হয়ে রয়েছে, খুলে গেছে কোনো জায়গাতে হয়তো, বা কানেকশনটা লুজ হয়ে গেছে, হয়ে আছে, যার জন্য এই প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে, ঠিকঠাকভাবে কানেকশন পাচ্ছে না, সংযোগটা ঠিকঠাক পাচ্ছে না। তো তোমরা এখানে লিখবে যে ওয়্যারিংটা ঢিল হয়ে গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে, আমরা কি করব, লোকেট ক্লিন কেয়ারফুলি রিকানেক্ট প্রপারলি, অর্থাৎ আমরা কি করব, এই স্থানটিকে খুঁজে বের করব। এরপর আমরা খুব ভালো করে সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আবার রিকানেক্ট করব। যদি কোথাও কানেকশনটি লুজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কী হয়, ফ্ল্যাশিং হয়। তো ফ্ল্যাশিং হওয়ার ক্ষেত্রে কি হয়, যে মেটাল থাকে, যে তার থাকে, সেই তারের উপর একটা ছোট্ট অক্সিডাইজ একটা লেয়ার পড়ে যায়, ঠিক আছে? তো সেই লেয়ারটিকে আমাকে কি করতে হয়, ঘষে পরিষ্কার করতে হয়, তারপর কিন্তু আমাকে আবার খুব শক্ত করে কানেক্ট করতে হয়। তো সেটাই কিন্তু আমরা এক্ষেত্রে করব। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই প্রবলেমটার যে সমাধান, সেই সমাধানটা কি? সমাধানটা হচ্ছে এটাই, যে আমরা কি করব, স্থানটিকে নির্বাচন করব, নির্বাচন করার পর যে স্থানটি লুজ হয়েছে সেই স্থানটিকে আমরা খুব ভালো করে তারটিকে ওপেন করে খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে আবার খুব শক্ত করে কিন্তু আমরা ওখানে সেট করে দেবো, ঠিক আছে? প্রয়োজন আমরা সোল্ডারিংও করতে পারি, এটা তোমাদের নিজেদের সুবিধার ক্ষেত্রে তোমরা করতে পারো। এরপর কি রয়েছে, এরপর এই একই প্রবলেমের জন্য কি সমস্যার কারণ, সেটা হচ্ছে কি লাইটনিং, অর্থাৎ বজ্রপাত, অথবা পাওয়ার সার্জ, অর্থাৎ খুব হাই পাওয়ার মাঝে মধ্যে আসে না আমাদের বাড়িতে, চলতে চলতে হঠাৎ করে দেখবো এত ভোল্টেজ বেড়ে গেল, এতে কি হয়, অনেক ইনস্ট্রুমেন্ট পুড়ে যায়। ঠিক সেরকম যদি কোনো ঘটনা ঘটে বা বজ্রপাত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি অ্যারাইজ হতে পারে। তাহলে কি হবে, তার যে সমাধান পদ্ধতি সেটা হবে কি, ইন্সপেক্ট রিপ্লেস ফিউজ। আমরা প্রথমে ফিউজটিকে রিপ্লেস করব এবং দেখব, ঠিক আছে, যে জিনিসগুলো খারাপ হবে সেগুলোকে আমরা চেঞ্জ করব। সেটা এলিমেন্ট হতে পারে, থার্মোস্ট্যাট হতে পারে, ফিউজ হতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি কখনো খারাপ হয়ে যায়, বজ্রপাতের ক্ষেত্রে বজ্রপাত হলে কিন্তু প্রথমে ফিউজটাকে উড়ে যায়, ফিউজটা নষ্ট হয়ে যায়, তারপর ইনস্ট্রুমেন্টে কিন্তু তার যে প্রভাব, খারাপ যে প্রভাব, সেটা কিন্তু পড়তে থাকে, বা খুব হাই ভোল্টেজ হাই পাওয়ার যদি চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে। তো এই ঘটনাগুলি প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে এই প্রবলেমগুলো অ্যারাইজ হলে। ক্লিয়ার? এরপর কি হাই ভোল্টেজ, যদি কখনো হাই ভোল্টেজ হয়ে যায় আমাদের যে লাইন ওয়্যার, ঠিক আছে, সেই লাইন ওয়্যারে যদি হাই ভোল্টেজ কখনো চলে আসে, তো সেক্ষেত্রে কিন্তু এরকম প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ইলেকট্রিক্যাল যে ইউটিলিটি সেটাকে আমরা কি করব, চেক করব। তার যে ইলেকট্রিক্যাল যে ব্যবহারিক যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোকে চেক করব, কিভাবে হাই ভোল্টেজটা আসলো সেটা দেখব, ঠিক আছে? হতে পারে আমাদের কোনো রকম প্রবলেম অ্যারাইজ হচ্ছে, কোথাও শর্ট সার্কিট হচ্ছে বাড়িতে কোথাও, ঠিক আছে? সেই কারণের জন্য কিন্তু এটা হতে পারে, সেটা আমরা নেক্সট প্যারাতেই ডিসকাস করব, যে নেক্সট কারণ কি, সেটা হচ্ছে কি শর্ট সার্কিট। যদি কোথাও শর্ট সার্কিট হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা জানি শর্ট সার্কিট হলে কি হয়, যে তড়িৎ বর্তনীতে কারেন্ট ফ্লোয়ের পরিমাণটা অনেক বেড়ে যায়, এবং তড়িৎ বর্তনীতে কারেন্ট ফ্লোয়ের পরিমাণটা বেড়ে যায় তার কারণ তার দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বেড়ে যায়, অর্থাৎ ভোল্টেজটা বেড়ে যায়। তো এই দুটো জায়গা কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা শর্ট সার্কিটের যে স্থান সেটাকে নির্বাচন করব এবং প্রবলেমটাকে সলভ করব, ঠিক আছে? যে কি কারণে শর্ট সার্কিট হচ্ছে, যে কারণে শর্ট সার্কিট হচ্ছে সেই জায়গাটাকে আমরা কি করব, রিপেয়ার করব। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই প্রবলেমগুলোর জন্য কি হচ্ছে, আমরা দেখলাম যে এই প্রবলেমগুলোর জন্য আমাদের যে
এই প্রবলেমগুলোর জন্য এলিমেন্টের ফেলিয়ার হয়, অর্থাৎ এর ভেতরে যে এলিমেন্ট সেই এলিমেন্ট কিন্তু নষ্ট হয়ে যায়, ফেলিয়ার হয়। আচ্ছা, এরপর আমরা দেখব এলিমেন্ট ফেলিয়ার তো আমরা দেখলাম, এই শুধু কি এলিমেন্ট ফেলিয়ার হয়? ডেফিনেটলি নয়। এই সবগুলো কারণের জন্য কিন্তু আবার আমাদের থার্মোস্ট্যাটেরও ফেলিয়ার হতে পারে, ঠিক আছে? শুধু এলিমেন্ট নয়, থার্মোস্ট্যাটেরও ফেলিয়ার হতে পারে। তাহলে যদি থার্মোস্ট্যাট ফেলিয়ার হয়, এই প্রবলেম যদি অ্যারাইজ হয়, তাহলে সেক্ষেত্রে তার কারণগুলি দেখব এবং তার সমাধানটি দেখব। তো তার কারণ কি রয়েছে? থার্মোস্ট্যাট যদি ফেলিয়ার হয়, দেখা গেলো থার্মোস্ট্যাটটি অন হচ্ছে না, চলছে না, তার মেন কারণ কি হতে পারে? নো পাওয়ার, কোনো পাওয়ার নেই, অর্থাৎ পাওয়ার সাপ্লাই হয়তো চলে গেছে। তো পাওয়ার সাপ্লাই কার উপর ডিপেন্ড করে থাকে? ফার্স্ট ডিপেন্ড করে মেন বোর্ডের পাওয়ার সুইচ, সেটা আমরা চেক করব। যদি তাতে না থাকে তাহলে আমরা দেখব যে তার ভেতরকার ইন্টারনাল ওয়্যারিং দেখব, সেখানে আমরা ফিউজ দেখব, সার্কিট ব্রেকার দেখব, ঠিক আছে, যেটা আমাদের সার্কিট ব্রেকার বাইরেই থাকবে, ঠিক আছে। অথবা যে জিনিসগুলো নষ্ট হবে সেগুলোকে আমরা কি করব? রিপ্লেস বা রিসেট করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর যে কারণটি সেটি কি রয়েছে? লুজ ওয়্যারিং কানেকশন, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম যে ওয়্যারিং কানেকশন লুজ, যেটা অলরেডি এলিমেন্টের ক্ষেত্রে আমরা ডিসকাস করেছি। একই জিনিস এক্ষেত্রেও হতে পারে যে যদি ওয়্যারিংটা লুজ থাকে তাহলে আমরা কি করব? আমরা যে স্থানে ওয়্যারিং লুজ আছে সেটাকে ফাইন্ড করব, সেই স্থানে যে ওয়্যারিংটাকে আমরা ওপেন করব, ভালো করে পরিষ্কার করব, পরিষ্কার করে নেওয়ার পর আবার ওটাকে শক্ত করে কানেক্ট করে দেবো, ঠিক আছে। এটা কিন্তু আমরা এই যে সমাধান পদ্ধতি এখানে লিখবো যে লুজ হয়ে থাকা ওয়্যারিংটাকে আমরা প্রথমে ফাইন্ড করব, খুঁজে বের করব, তারপর সেই স্থানটিকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, তারপর কি করব? আমরা শক্ত করে কিন্তু সংযোগ করে দেবো। ক্লিয়ার? এরপর কি? লাইটনিং অর পাওয়ার সার্জ, যেটা একটু আগে ডিসকাস করলাম। এই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ একই প্রবলেম, একই সমাধান, ঠিক আছে। কারণ কি? বজ্রপাত যদি হয়, যদি কখনো পাওয়ার বেড়ে যায় লাইনে, তাহলে সেক্ষেত্রে এই একই প্রবলেম ঘটতে পারে। ইনস্ট্রুমেন্টের যে পাওয়ার রেটিং, সেই রেটিংয়ের অধিক যদি পাওয়ার ওখানে চলে আসে, ডেফিনেটলি ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তোমরা জিনিসটা ভাবো যে তোমার ক্ষেত্রে দেখা গেল 70 কেজি একটা ওয়েট নিয়ে যাও, তুমি পারবে, এর থেকে বেশি পারবে না। তো তোমার মাথায় যদি একটা 100 কিলো ওয়েট চাপিয়ে দেওয়া হয়, তোমার কি অবস্থা হবে? তুমি তো মরে যাবে। ঠিক সেই রকম তুমি তো চাপা পড়ে যাবে। ঠিক সেই রকম কিন্তু এক্ষেত্রেও তাই ঘটে। এই থার্মোস্ট্যাট বা এলিমেন্ট যাই হোক না কেন, তার যে পাওয়ার রেটিং, সেই রেটিংয়ের থেকে বেশি পাওয়ার যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই ইনস্ট্রুমেন্টটি তো ডেফিনেটলি নষ্ট হবেই, মানে কোনো নিঃসন্দেহে নষ্ট হবে। তো সেটাই কিন্তু হয়ে থাকে। আর এই বজ্রপাতের সময় তো আমরা জানি যে কী পরিমাণ পাওয়ার ওখানে আসে। আমরা জানি বজ্রপাত একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই ব্যাপারটা নিয়ে আমরা এর আগে ডিসকাস করেছি। তো এই বজ্রপাত হলে আমরা জানি যে আমাদের বাড়ির বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্সেস নষ্ট হয়ে যায়, টিভি, ফ্রিজ, ইলেকট্রিক বাল্ব, ফ্যান, এগুলো সব কিন্তু পুড়ে যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা দেখব যে এরকম যদি কোনো ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে তার যে সমস্যা, এই সমস্যাটার সমাধান পদ্ধতি কি? অবশ্যই রিপ্লেস করতে হবে ফিউজকে, এলিমেন্টকে এবং থার্মোস্ট্যাটকে, কারণ এটাকে ঠিক করা সম্ভব হয়ে ওঠে না। ওকে, কারণ সে পুরোটা জ্বলে যায়। এরপর কি রয়েছে? লো অর হাই ভোল্টেজ। থার্মোস্ট্যাট সবসময়ের জন্য লো ভোল্টেজও কিন্তু নষ্ট হতে পারে, হাই ভোল্টেজও কিন্তু নষ্ট হতে পারে। আমরা হিটিং এলিমেন্ট কিন্তু কখনোই লো ভোল্টেজে নষ্ট হয় না, সেটা সবসময় হাই ভোল্টেজে নষ্ট হয়, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল থাকে যেন। এবং এই থার্মোস্ট্যাট কিন্তু লো এবং হাই দুটো ভোল্টেজে কিন্তু নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই যে ইলেকট্রিক্যাল যে ইউটিলিটি, আমাদের ব্যবহারিক যে সমস্ত সরঞ্জাম, সেগুলোকে আমরা চেক করব, হ্যাঁ, এবং আমরা দেখে নেব এবং সেটাকে ঠিক করব, ঠিক আছে। আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে, মাল্টিমিটার রয়েছে বা আদার্স কোনো রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কিন্তু চেক করে নেব যে প্রবলেমটা কোথায়, এবং তার সমস্যার যে সমাধান, সে সমাধান কিন্তু আমরা দেখব। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এরপর কি রয়েছে? শর্ট সার্কিট। আমরা জানি শর্ট সার্কিট হলে কিন্তু ওই প্রবলেমগুলি সবগুলি হয়, অর্থাৎ এলিমেন্ট তার যে ফেলিয়ার এবং থার্মোস্ট্যাট তার যে ফেলিয়ার, এগুলো প্রায় একই। তোমরা আশা করছি বুঝতে পারলে সেটা। এবং এই শর্ট সার্কিট হলে কী হবে? আমরা শর্ট সার্কিট কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই জায়গাটিকে ফাইন্ড করব, এবং সেই শর্ট সার্কিট হওয়ার যে সমস্যা, সেই সমস্যাটির সমাধানটিকে আমরা যখনই ঠিক করে দেবো, সমস্যাটির সমাধান যখন আমরা করে দেবো, ডেফিনেটলি আর কিন্তু ওই থার্মোস্ট্যাটের যে প্রবলেম, থার্মোস্ট্যাট ফেলিয়ার বা এলিমেন্ট ফেলিয়ার, এগুলো কিন্তু ঘটবে না। ক্লিয়ার? এরপর 6 নম্বর প্রবলেম কি? ব্লোন ফিউজ অর সার্কিট ব্রেকার, অর্থাৎ সার্কিট ব্রেকার অথবা ফিউজ এটা কিন্তু পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, খুলে গেছে, ঠিক আছে। বারবার ফিউজটা উড়ে যাচ্ছে বা সার্কিট ব্রেকার সার্কিটটাকে ব্রেক করে দিচ্ছে, অর্থাৎ লাইনের মধ্যে কোথাও একটা ফল্ট অ্যারাইজ হচ্ছে, এটাকে আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। এর যে প্রবলেম, এই প্রবলেমটার সমস্যা আমাদেরকে বের করতে হবে। তো এই প্রবলেমটার কি কারণ হতে পারে? এই প্রবলেমটার কারণ হতে পারে যে ওয়্যারিং কানেকশনস আর রং, অর্থাৎ এর ভেতরে যে ইন্টারনাল ওয়্যারিং, সেই ওয়্যারিংটা কিন্তু কোনোভাবে খারাপ, ভুল আছে, ঠিক আছে। ওয়্যারিংটা ভুলভাবে কানেকশনটা করা আছে। তো সেক্ষেত্রে এই ফিউজ এবং সার্কিট ব্রেকার ব্লোন হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি।
ক্লিয়ার? তো আমরা জানি, আমরা যদি কখনো ভুলভাবে তোমরা দেখবে যে বাড়িতে ফিউজ বা সার্কিট ব্রেকার যদি বারবার ডাউন হয়ে যায় বা উড়ে যায়, এর অর্থ এটাই যে যে কানেকশন, আমাদের কানেকশনের যদি কোথাও কোনো রকম ভুল থাকে, ফল্ট থাকে, তো সেক্ষেত্রে ঘটনাটি ঘটতে পারে। তো ওয়ারিং কানেকশন ভুল রয়েছে, আমরা এই সমস্যার সমাধান কি হিসাবে লিখবো যে ওয়ারিং কানেকশনকে ঠিক করতে হবে, কারণ আমরা ভুল ওয়ারিং কানেকশন দিয়ে তো আর আমরা ইনস্ট্রুমেন্টকে চালাতে পারবো না। তো অর্থাৎ ওয়ারিং কানেকশন যদি ভুল থাকে এবং সেই কারণে যদি এরকম সার্কিট ব্রেকার আর ফিউজ ব্লোন হয়ে যায়, পুড়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি যে ওয়ারিং, সেই ওয়ারিংটিকে আমরা ঠিক করে দেবো। ঠিক আছে, এরপর কি রয়েছে, ওয়ারিং কানেকশন আর লুজ। এক্ষেত্রে ওয়ারিং কানেকশন ঠিক রয়েছে বাট লুজ রয়েছে, তো সেক্ষেত্রে ফ্ল্যাশিং হতে পারে, এবং ফ্ল্যাশিং হতে গেলে কি হয়, এই প্রবলেমগুলি কিন্তু অ্যারাইজ হতে পারে। সার্কিট ব্রেকার কিন্তু অনেক সময় ব্লোন হয়ে যায়, অনেক সময় ফিউজ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো সেইটাকে ঠিক করতে গেলে আমাকে কি করতে হবে, যে জায়গাটি লুজ রয়েছে কানেকশনের সংযোগ যে প্রান্ত, সেই সংযোগ প্রান্তটিকে আমরা প্রথমে ফাইন্ড করব, ভালো করে পরিষ্কার করব এবং আবার সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে সেটাকে রিকানেক্ট করব, অর্থাৎ সংযুক্ত করব। এটা কিন্তু স্থানে লিখবো। এই জিনিসটা আমরা এর আগেও দেখেছি, একই জিনিস, যে ওয়ারিং কানেকশন লুজ হয়ে গেছে, এলিমেন্টের ওয়ারিং কানেকশন লুজ হয়ে গেছে, থার্মোস্ট্যাটের ওয়ারিং কানেকশন লুজ হয়ে গেছে, এগুলো আমরা সবগুলো দেখলাম। এক্ষেত্রেও তাই, ভেতরের ইন্টারনাল অন্য কোনো তারের ক্ষেত্রে, অন্য কোনো তারের জন্য যদি কোথাও ওয়ারিং কানেকশন লুজ হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সার্কিট ব্রেকার বা ফিউজ ব্লোন হতে পারে। এরপর কি, লাইটনিং অর্থাৎ বজ্র অথবা পাওয়ার সার্জ, যদি খুব বজ্রপাত হয়ে থাকে বা যদি হঠাৎ করে পাওয়ার খুব বেশি, মানে একটা পাওয়ারের যে সার্জ, মানে অর্থাৎ খুব বেশি পরিমাণ পাওয়ার যদি এসে পড়ে খুব অল্প সময়ের মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু তার পাওয়ার রেটিংয়ের থেকে বাইরে যদি চলে যায় ইনস্ট্রুমেন্টে, তো সেক্ষেত্রে সার্কিট ব্রেকার আর ফিউজ কিন্তু পুড়ে যায়। ঠিক আছে, তো সেটা কিন্তু আমাদের দেখতে হবে, আমাদেরকে ব্যাপারটা ইন্সপেক্ট করতে হবে, আমাদের তদন্ত করতে হবে, এবং তারপর আমাদেরকে ফিউজ এলিমেন্ট ও থার্মোস্ট্যাটকে আমাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। ক্লিয়ার? কারণ বজ্রপাত হলে কিন্তু এই প্রত্যেকটি জিনিস, ফিউজ থেকে শুরু করে এলিমেন্ট এবং থার্মোস্ট্যাট, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এরপর কি হচ্ছে, হাই ভোল্টেজ এবং শর্ট সার্কিট আমরা জানি, একটু আগে পড়লাম কি জিনিস, এটা নতুন করে ডিসকাস করে কিছু নেই। হাই ভোল্টেজ হলে ডেফিনেটলি ভোল্টেজ রেটিং এর থেকে বেশি হয়ে গেলে ইনস্ট্রুমেন্টটি পুড়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা চেক করে নেবো ইলেকট্রিক্যাল ইউটিলিটি দিয়ে, সেটা আমাদের যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই দ্বারা আমরা চেক করবো এবং সেটাকে ঠিক করবো যে প্রবলেমটি অ্যারাইজ হচ্ছে। শর্ট সার্কিট, ডেফিনেটলি আমরা শর্ট সার্কিটের স্থানটিকে ঠিক করবো, রিপেয়ার করবো এবং আবার আমরা কানেকশনটি দেবো। এরপর কি রয়েছে, পাওয়ার সাপ্লাই ওয়ারিং আন্ডার সাইজ, অর্থাৎ পাওয়ার সাপ্লাই ওয়ারিং আন্ডার সাইজ, অর্থাৎ আমাদের ইনস্ট্রুমেন্ট যে পরিমাণ পাওয়ার রেটিং রয়েছে, দেখা গেল আমার ওয়ারিংটা সেই পরিমাণ পাওয়ার রেটিংয়ে নেই, তাহলে কি হয়, তাহলে সমস্যার সম্মুখীন আমাদের হতেই হবে। দেখা গেলো ইনস্ট্রুমেন্টটি একটা অনেক বড় মাপের কারেন্ট সরবরাহ তার মধ্যে করতে হবে, এবং আমরা একটা খুব অল্প পরিমাণ, খুব স্বল্প ক্ষমতা সম্পন্ন তার আমরা ইউজ করেছি ওয়ারিংয়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, সার্কিট ব্রেকার বা ফিউজ পুড়ে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওয়ারিংয়ের যে ইনস্ট্রুমেন্ট, ওয়ারিংয়ের প্রত্যেকটি কম্পোনেন্ট আমরা কিন্তু তার প্রপার সাইজের দেব, প্রপার রেটিংয়ের দেবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা অবশ্যই দেখব। তাহলে পাওয়ার সাপ্লাই ওয়ারিং যে আন্ডার সাইজ, এই যে এই কারণের জন্য কিন্তু ফিউজ বা সার্কিট ব্রেকার নষ্ট হয়ে যেতে পারে, বারবার পুড়ে যেতে পারে। তো সেটার ক্ষেত্রে আমরা তার সমস্যার সমাধান হিসাবে আমরা ওয়ারিংয়ের যে সাইজ সেটা ঠিকঠাক করব, প্রপার করব, এবং যে কম্পোনেন্টগুলো আমরা ওয়ারিংয়ের ক্ষেত্রে ইউজ করছি সেগুলো প্রপার রেটিংয়ের আমরা ইউজ করব। ক্লিয়ার? বোঝা গেল? এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। এরপর কি, নেক্সট প্রবলেম, সেটা কি, 7 নম্বর, ফিউজ বার্নড ইনস্ট্যান্টলি, অর্থাৎ কি, সুইচটা দেওয়া মাত্রই ফিউজটা উড়ে যাচ্ছে, ফিউজ উড়েই যাচ্ছে, আবার ফিউজ লাগাচ্ছি, আবার সুইচ দিচ্ছি, আবার ফিউজ উড়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে ফিউজ উঠছে। তো যদি এরকম কোনো ঘটনা ঘটে যে সুইচ দেওয়া মাত্রই ফিউজ উড়ে যাচ্ছে, সেটা ইলেকট্রিক্যাল ওয়াটার হিটার গিজার হোক, অন্য যে কোনো অ্যাপ্লায়েন্সেস হোক, তোমরা ধরেই নেবে যে এটা শর্ট সার্কিটের কারণে ঘটছে, শর্ট সার্কিট হচ্ছে, তাই কিন্তু এই ফিউজটা ইনস্ট্যান্টলি ব্লোন করে যাচ্ছে, বার্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার যে সমাধান, সেটা কি, আমরা জায়গাটিকে ফাইন্ড করব যে কোথায় আমরা শর্ট সার্কিট হচ্ছে, কি কারণে শর্ট সার্কিট হচ্ছে, এবং সেই জায়গাটা ঠিক করে দিলে এই প্রবলেমটা আর আসবে না। অর্থাৎ ইনস্ট্যান্টলি যদি ফিউজ বার্ন করে, তো ডেফিনেটলি আমরা বুঝে নেব যে এর ভেতরে শর্ট সার্কিট রয়েছে। ঠিক আছে, আমরা কানেকশনে কোথাও ভুল করেছি এবং শর্ট সার্কিট করে রেখেছি। ঠিক আছে, সেটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এরপর কি, এরপর নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে ফিউজ বার্নস অফেন, অর্থাৎ মাঝের মধ্যে ফিউজ বার্ন হচ্ছে, সঙ্গে সঙ্গে হচ্ছে না। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা সঙ্গে সঙ্গে ফিউজ যদি বার্ন হয়ে যায়, তাহলে আমরা ধরে নেব শর্ট সার্কিট। আর যদি সঙ্গে সঙ্গে না হয়, দেখা গেলো এখন হলো, ঠিক হয়ে গেল, আবার লাগিয়ে দিলাম, ঠিক হলো, আবার দেখা গেলো দুদিন পর আবার ফিউজ উড়ে গেল, আবার আমি কানেকশনটা ঠিক করলাম, আবার দেখা গেলো দুদিন পর ফিউজটা উড়ে গেল,
আবার দেখা গেল সকালে ঠিক আছে, আবার সন্ধ্যাবেলাতে ফিউজটা উড়ে গেল। ঠিক এইরকম যদি ঘটনা ঘটতে থাকে, অফেন মাঝে মধ্যে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা তার যে কারণ, সেই কারণ কি কি, ফিউজ কন্ট্যাক্ট অক্সিডাইজড, অর্থাৎ ফিউজ যেখানে আমরা কানেকশনটা করেছি সেই জায়গাটি অক্সিডাইজ হয়ে গেছে। তোমরা দেখবে যেখানে ফিউজ লাগানো থাকে, যে কানেকশনটি থাকে, সেখানে কিছু একটা রাস্টের মতো জিনিস পড়তে থাকে, ঠিক আছে, একটা লেয়ার পড়তে থাকে ওই মেটালের ওপরে, ঠিক আছে, সেটাকে আমরা এই টার্মটা দিচ্ছি অক্সিডাইজড, ওকে। এবং কি রয়েছে আর একটা প্রবলেম হতে পারে, সেটা কি, আর একটা কারণ হতে পারে, সেটা কি, যে ফিউজটি খুব শক্ত করে কিন্তু স্ক্রু দিয়ে কিন্তু টাইট করা নেই, ঢিল রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ফিউজের কন্ট্যাক্ট ঢিল থাকার কারণে, অথবা তার উপরে অক্সিডাইজের একটা লেয়ার পড়ে থাকার কারণের জন্য কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে। তো এটাকে আমরা কি করব, এই প্রবলেমটিকে সলভ করার জন্য ডেফিনেটলি এই অক্সিডাইজের লেয়ার যদি পড়ে থাকে, তাহলে সেটাকে আমরা কি করব, পরিষ্কার করব। এবং যদি এই যে স্ক্রুটি যদি টাইট করে না লাগানো থাকে, তো আমরা সেটাকে টাইট করে দেবো, স্বাভাবিক ব্যাপার। সেটাকে এখানে আমরা লিখবো যে কন্ট্যাক্টটি রয়েছে, যে সংযোগ স্থান রয়েছে, সেই সংযোগ স্থানটিকে আমরা পরিষ্কার করব, এবং যে স্ক্রু রয়েছে সেই স্ক্রুটিকে আমরা কি করব, টাইট করে দেবো। এরপরের আরেকটি কারণ কি রয়েছে একই প্রবলেমের, এই ফিউজ বার্নস অফেন, কি রয়েছে, পাওয়ার সাপ্লাই ওয়্যারিং ইজ আন্ডারসাইজড, অর্থাৎ পাওয়ার সাপ্লাই যে ওয়্যারিং সেটা কিন্তু অল্প আন্ডারসাইজ রয়েছে, অর্থাৎ রেটিংয়ের প্রবলেম রয়েছে। আমার ইনস্ট্রুমেন্ট চাই বেশি, কিন্তু আমার যে ওয়্যারিং সেটা কিন্তু সেই পরিমাণ সাপ্লাই দেওয়ার ক্ষমতা সম্পন্ন নয়। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের এই মাঝে মধ্যেই ফিউজটি বার্ন হবে। তো সেটাকে, সেই যে সমস্যা, তার সমাধানটিকে আমাকে নির্ণয় করতে গেলে কি করতে হবে, সেই সমাধানটি হচ্ছে এটাই, যে কারেক্ট ওয়্যারিং সাইজ আমাকে ইউজ করতে হবে, প্রপার রেটিংয়ের, পাওয়ার রেটিংয়ের ওয়্যারিং আমাকে কিন্তু ইউজ করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? এরপর কি রয়েছে, এরপর নেক্সট সমস্যা, সেটা কি, স্মোকিং ওয়্যারিং, অর্থাৎ যে ওয়্যারিং রয়েছে সেই ওয়্যারিংয়ের ভেতর থেকে কি হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। যদি এরকম কোনো প্রবলেম অ্যারাইজ হয়, তাহলে সেই প্রবলেমটি, তার যে কারণ, সেই কারণ কি কি হতে পারে, কারণ হতে পারে লাইটনিং অর্থাৎ বজ্রপাত, অথবা পাওয়ার সার্জ, খুব হাই পাওয়ার এসে গেছে এটা। এবং একই ঘটনা যদি এরকম লাইটনিং বা বজ্রপাত যদি হয়, তাহলে ভেতরের প্রত্যেকটি পার্টসকে আমরা ফার্স্ট ইন্সপেক্ট করব। প্রথমে আমরা তদন্ত করব, দেখব, বুঝবো যে কোনটা খারাপ হয়েছে কি না হয়েছে। এরপর আমরা যে এলিমেন্টগুলি খারাপ হবে সেগুলিকে আমরা কি করব, চেঞ্জ করে দেবো। ক্লিয়ার, বোঝা গেল? এরপর কি, লো আর হাই ভোল্টেজ, যদি কখনো খুব লো ভোল্টেজ বা খুব হাই ভোল্টেজ আসে, তো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি অ্যারাইজ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল ইউটিলিটি দ্বারা আমরা চেক করব, এবং সেই যে প্রবলেম, সেই প্রবলেমটিকে আমরা ঠিক করব। ক্লিয়ার, সেটা হচ্ছে তার সমস্যার সমাধান, যে আমরা ইলেকট্রিক্যাল ইউটিলিটি দিয়ে, বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম দিয়ে আমরা কিন্তু চেক করব প্রবলেমটা কি, এবং সেটাকে কি করব, ঠিক করব। এরপর কি রয়েছে, এরপরের কারণ, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ওয়্যারিং আন্ডারসাইজড, অর্থাৎ পাওয়ার সাপ্লাই যে ওয়্যারিং সেটাই আন্ডারসাইজ, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, যে ওয়্যারিং রয়েছে, আমার ইনস্ট্রুমেন্টে লাগবে এক ধরনের পাওয়ার, তার যে রেটিং সেটা অনেক বেশি, এবং আমার সাপ্লাই করছে যে পাওয়ার, যে সমস্ত ওয়্যারিং দ্বারা, তার যে রেটিং সেটা তুলনামূলকভাবে অনেকটা কম। তো সেক্ষেত্রে এই প্রবলেমটি অ্যারাইজ হয়। এক্ষেত্রে ওয়্যারিং গলে যায়, পুড়ে যায়, এবং এরকম ধোঁয়া বেরিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রপার সাইজের ওয়্যারিং ইউজ করব, এবং প্রপার পাওয়ার রেটিংয়ের আমরা ওয়্যারিং কিন্তু ইউজ করব। প্রত্যেকটি তার আমরা প্রপার রেটিংয়ের ইউজ করব, প্রত্যেকটি সুইচ থেকে শুরু করে প্রত্যেকটি পার্টস, ইলেকট্রিক্যাল প্রত্যেকটি কম্পোনেন্টস আমরা কি করব, প্রপার সাইজের ইউজ করব, এবং প্রপার পাওয়ার রেটিংয়ের ইউজ করব। ঠিক আছে, আমরা অবশ্যই পাওয়ার রেটিংটাকে ঠিকঠাকভাবে ক্যালকুলেট করব। ক্লিয়ার, বোঝা গেল? এরপর কি রয়েছে, এরপর নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে কি, সার্ভিস ওয়্যারস হট, অর্থাৎ সার্ভিস ওয়্যার যেটি রয়েছে সেটি গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই প্রবলেমটার সমস্যার, এই যে সমস্যাটি, এর কারণটি কি, এর কারণগুলি হচ্ছে ওয়্যারিং কানেকশন আর রং, ওয়্যারিং কানেকশন ভুল রয়েছে। যদি এরকম প্রবলেম থাকে, তো আমরা সমাধান ডেফিনেটলি কী করবো, ওয়্যারিং কানেকশনটিকে ঠিক করে দেবো। নেক্সট কারণ কি, ওয়াটার হিটার নট প্রপারলি গ্রাউন্ডেড, ওয়াটার হিটার ঠিকঠাকভাবে গ্রাউন্ড করা নেই, এটা হচ্ছে তার সমস্যা। এখানে সেটা লিখবো, যে সমস্যার স্থানে আমরা লিখবো সমস্যার যে কারণ, সেই কারণের স্থানে আমরা লিখবো কি, যে ওয়াটার হিটার প্রপারলি গ্রাউন্ড করা নাই, তাই কিন্তু এই সার্ভিস ওয়্যার হট, গরম হয়ে যাচ্ছে। তো এর যে সমাধান, সেটা কি, প্রপারলি ওয়াটার হিটারের যে গ্রাউন্ডিং, সেটাকে ঠিকঠাকভাবে প্রপারলি গ্রাউন্ড করতে হবে আমাদেরকে। ক্লিয়ার? লাইটনিং, বজ্রপাত বা পাওয়ার সার্জ, এটা নিয়ে আমি আর ডিসকাস করছি না, একই জিনিস। যদি বজ্রপাত হয়, এবং তাহলে কি হবে, তার সমস্যাগুলি সমাধান পদ্ধতি কি, ইন্সপেক্ট করতে হবে, তদন্ত করতে হবে, এবং প্রত্যেকটি পার্টসকে ঠিকঠাক করে লাগাতে হবে। হাই ভোল্টেজ, অনেক হাই ভোল্টেজ এসে গেছে,
আমাদের সাপ্লাই, তো সেক্ষেত্রে কী হবে, আমরা একই প্রবলেম, এটাকে নিয়ে ডিসকাস করছি না। শর্ট সার্কিট আমি অনেকবার ডিসকাস করলাম, শর্ট সার্কিটের কারণের ক্ষেত্রে কিন্তু এরকম হট সার্ভিস ওয়্যারস হট হয়ে যেতে পারে, গরম হয়ে যেতে পারে, ঠিক আছে, সেটা আমরা দেখে নেব। শর্ট সার্কিট হলে আমাদেরকে সেই জায়গাটিকে ঠিক ফাইন্ড করতে হবে এবং শর্ট সার্কিটের যে কারণ সেটিকে ঠিক করতে হবে, রিপেয়ার করতে হবে। পাওয়ার সাপ্লাই ওয়্যারিং আন্ডারসাইজড, একই জিনিস, পাওয়ার সাপ্লাই যে ওয়্যারিং সেটা আন্ডারসাইজড রয়েছে, যে পাওয়ার রেটিং রয়েছে আমার ইনস্ট্রুমেন্টের যে অ্যাপ্লায়েন্সেসে তার চেয়ে অনেক কম পাওয়ার রেটিং সম্পন্ন ওয়্যারিং এখানে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে। তো আমরা কি করব, আমরা সঠিক মাপের কারেক্ট ওয়্যারিং সাইজ এবং পাওয়ার রেটিং যুক্ত যে ওয়্যারিং সেটা কিন্তু আমরা ইউজ করব। ক্লিয়ার, বোঝা গেল? এরপর কি হচ্ছে ড্রেন ভালভস লিকস। নেক্সট প্রবলেম, ড্রেন ভালভ লিকস, মানে কি ওই ড্রেন যে ভালভ সেটা লিক করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সিম্পল, তার কারণ কি, তার কারণ হচ্ছে ড্রেন ভালভটি হয়তো খুলে গেছে বা ঢিল হয়ে গেছে, তাই তো। তাহলে ড্রেন ভালভটি যদি খুলে যায় বা ঢিল হয়ে যায়, একটা সিম্পল একটা কারণ, তাই সমাধান কি, আমাকে ড্রেন ভালভটিকে কি করতে, টাইট করে দিতে হবে, ড্রেন ভালভটিকে আমাকে খুব শক্ত করে ক্লোজ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, একটা সিম্পল একটা প্রবলেম। এরপর কি, ডিফেক্টিভ ড্রেন ভালভ, ড্রেন ভালভটি ডিফেক্টিভ হয়ে যেতে পারে, ভালভটি নষ্ট হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে কি হবে, ভালভটি যদি নষ্ট হয়ে যায়, ভালভকে আমরা কি রিপেয়ার করতে পারি, কখনো পারি না। রিপেয়ার করলে আবার কিছুদিন পর আবার একই প্রবলেম আসবে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, একটা নতুন ভালভকে ওখানে রিপ্লেস করে দেবো। সমস্যার সমাধান জায়গাতে লিখবো আমরা কি, নতুন ভালভকে আমরা কি করব, ওখানে রিপ্লেস করে দেবো, প্রতিস্থাপন করে দেবো। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এরপর নেক্সট প্রবলেম কি, নেক্সট প্রবলেম হচ্ছে ওয়াটার ড্রিপস ফ্রম দি রিলিফ ভালভ, অর্থাৎ রিলিফ যে ভালভ, সে ভালভ দিয়ে ওয়াটার ড্রিপ করছে, পড়ছে, টপ টপ করে পড়ছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তার যে কারণ, সেই কারণটা কি হতে পারে, কারণ এক্সেসিভ ওয়াটার প্রেশার, প্রচুর ওয়াটার প্রেশার হয়ে গেছে ভেতরে, তাই এই ঘটনাটি ঘটছে। তো যদি এরকম কোনো ঘটনা ঘটে যে এক্সেসিভ ওয়াটার প্রেশার, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার যে সমস্যা, এই সমস্যাটির সমাধান কি হবে, যে ইনস্টলিং এ প্রেশার রিডিউসিং ভালভ, অর্থাৎ ওর মধ্যে একটা প্রেশার রিডিউসিং ভালভকে ইনস্টল করতে হবে, তাহলে কিন্তু প্রবলেমটি ঠিক হয়ে যাবে। নেক্সট কারণ কি, থার্মাল এক্সপানশন ইন এ ক্লোজড ওয়াটার সাপ্লাই, ঠিক আছে, বা সিস্টেম। তো থার্মাল এক্সপানশন অর্থাৎ যে উত্তাপজনিত সম্প্রসারণ, ঠিক আছে, যে কারণের জন্যই কিন্তু একটা ক্লোজ যে ওয়াটার, ওটা তো একটা ক্লোজ ওয়াটার ট্যাঙ্ক, এবারে জল যখন গরম হয় কি হয়, আমরা জানি যে তার একটু উত্তপ্ত হয়ে গেলে সে কি করে, তার আয়তন একটু বাড়ে, তো সেই কারণের জন্য কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ইনস্টল এ সুইটেবল এক্সপেনশন ট্যাঙ্ক অন এ কোল্ড ওয়াটার সাপ্লাই লাইন। তো সেক্ষেত্রে আমরা যে ট্যাঙ্কটি ইউজ করছি, ওয়াটার হিটারের যে গিজারের যে ট্যাঙ্ক, সেটাকে অবশ্যই ঠিকঠাকভাবে সে যেন সম্প্রসারিত হতে পারে, আবার সে যাতে মানে ঠিকঠাকভাবে থাকতে পারে, ঠিক আছে, তার যে সম্প্রসারণ করার ক্ষমতা বা সংকোচন হওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু যাতে ঠিকঠাক থাকে, এতে যাতে কোনোভাবে আমাদের এই ওয়াটার সিস্টেমের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম অ্যারাইজ না করতে পারে, ঠিক আছে। ঠান্ডা জল হলে কি হবে, ঠান্ডা মানে সংকুচিত হবে, গরম হলে কি হবে, সে বেড়ে যাবে, সম্প্রসারণ ঘটবে, এরকম ঘটনা যাতে না ঘটে, ঠিক আছে, সেই জায়গাটা দেখতে হবে। এরপর কি রয়েছে, নেক্সট কারণ, ইমপ্রপারলি সিটেড রিলিফ ভালভ, অর্থাৎ ঠিকঠাকভাবে রিলিফ ভালভটিকে ওখানে লাগানো নেই, যে কারণের জন্য কিন্তু টপ টপ করে জল পড়ছে। তো এরকম যদি কোনো ঘটনা ঘটে, তো আমরা কি করব, আমরা রিলিফ ভালভটিকে চেক করে নেবো, খুলে নিয়ে যে ঠিকঠাক কাজ করছে কিনা, যদি দেখি যে ঠিকঠাক কাজ করছে, তো সেক্ষেত্রে আমরা ওটাকে ঠিক করে লাগিয়ে দেবো, ঠিক আছে, মানে প্রপারলি সেট করে লাগিয়ে দেবো, কোনোভাবে যাতে কোনোভাবে সেটা ঢিল না হয়ে যায়। ক্লিয়ার, বোঝা গেল? আমাদের প্রয়োজন মতো আমরা প্রপারলি সেটাকে কি করব, সেট করে লাগিয়ে দেবো। যদি দেখি যে ওয়াটার ভালভটি কোনোভাবে গন্ডগোল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা রিপ্লেস করবো, একটা সিম্পল ব্যাপার। এরপর কি, ডিফেক্টিভ থার্মোস্ট্যাট, যদি থার্মোস্ট্যাট ডিফেক্টিভ থাকে, তাহলে কি করবো, আমরা থার্মোস্ট্যাটকে সেখান থেকে রিপ্লেস করবো, এটা আমরা জানি। ডিফেক্টিভ রিলিফ ভালভ, যদি ডিফেক্টিভ থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, রিলিফ ভালভটিকে আমরা রিপ্লেস করবো, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। ড্রেন ভালভে যেটা ছিল, ঠিক আছে, ড্রেন ভালভ যখন খারাপ হয়ে গেছিলো, তখন আমরা কি করেছিলাম, ড্রেন ভালভটিকে আমরা রিপ্লেস করেছিলাম, ঠিক সেই রকম এটাও তাই করবো। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে কি, ওয়াটার অন দি ফ্লোর অর ড্রেন প্যান, মানে কি ওয়াটার কিন্তু পড়ছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ওয়াটার পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার যে কারণ সেটা কি, সেই কারণ হতে পারে ওয়াটার ডিসচার্জ ফ্রম দ্য রিলিফ ভালভ দ্বারা ওয়াটার ডিসচার্জ হচ্ছে, যেটা এই যে কলম, এই যে সমস্যা, এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে ওয়াটার রিলিফ ভালভে যদি ওয়াটার ডিসচার্জ হতে থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রেশারটা দেখব, ঠিক আছে, যে ওয়াটার যে সিস্টেম রয়েছে, সেই ওয়াটার সিস্টেমের ভেতরকার প্রেশারটাকে আমরা চেক করব। ক্লিয়ার, আমরা বিল্ড আপ যে প্রেশার, তার মধ্যে যে প্রেশার উৎপত্তি হচ্ছে, সেটাকে আমরা কিন্তু চেক করব। ওকে,
এবং আমরা এই যে রিলিফ ভালভ যে সেটা ডিসচার্জ হয়, আমরা রিলিফ ভালভটিকে সঠিকভাবে স্থাপন করব এবং শক্ত করে লাগিয়ে দেবো, অথবা ভালভটি যদি চেঞ্জ করতে হয় আমরা চেঞ্জ করব। এরপর কি রয়েছে, এরপর হচ্ছে কি এলিমেন্ট লিকস, অর্থাৎ কি এলিমেন্টটা লিক করছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, নতুন এলিমেন্টকে রিপ্লেস করব। ক্লিয়ার, সিম্পল ব্যাপার। ওয়াটার হিটার লিকস, যদি ওয়াটার হিটার লিক করে তাহলে সেক্ষেত্রে কী হবে, রিপ্লেস দ্য নিউ ওয়াটার হিটার, ওয়াটার হিটারকে আমরা চেঞ্জ করবো। ও দেখা গেলো ওয়াটার হিটার বডিটাই লিক করছে, যে কারণের জন্য বডি দিয়ে কিন্তু জল পড়ছে, শুধু যে রিলিফ ভালভ দিয়ে জল পড়বে সেটা কিন্তু নয়, বডি দিয়েও কিন্তু জল পড়তে পারে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। আমরা রেফ্রিজারেটর যদি কখনো পড়ি আমরা দেখবো যে রেফ্রিজারেটরের যে বক্স সেটা যদি লিক করে, তো সেক্ষেত্রে ঠান্ডা বেশিক্ষণ ওর মধ্যে থাকে না, তো সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক সেরকমই যে ওয়াটার হিটার যদি লিক করে, তো সেক্ষেত্রে কী হয়, রিপ্লেস উইথ নিউ ওয়াটার হিটার। ঠিক আছে, নতুন ওয়াটার হিটার দিয়ে আমাদের কি করতে হবে, রিপ্লেস করতে হবে সেই জায়গাটি। ওকে, এর পরের সমস্যাটা কি, এর পরের সমস্যা হচ্ছে কি কনডেনসেশন। এই কনডেনসেশন জিনিসটা কি জিনিস, কনডেনসেশনটা হচ্ছে কি আমরা জানি এর বাংলা মানে হচ্ছে সংকোচন হয়ে যাওয়া, সংক্ষিপ্তকরণ হয়ে যাওয়া, ঠিক আছে, ঘনীভবন হয়ে যাওয়া। ওকে, এগুলোকে আমরা কনডেনসেশন বলে থাকি। তো এর কারণ কি, এর কারণ হচ্ছে কি ওয়াটার হিটার ফিল্ড ফর দি ফার্স্ট টাইম, অর্থাৎ ওয়াটার হিটার কি প্রথমবার জল দ্বারা পরিপূর্ণ করা হচ্ছে, তো সেক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে, সংকোচন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, কারণ ঠান্ডা জিনিসটা। ওকে, তো এর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান কি, যে এক্ষেত্রে লেখাই রয়েছে যে ওয়াটার হিটারকে গরম হতে দেওয়া হোক। ঠিক আছে, এরপর এই প্রবলেমটি চলে যাচ্ছে কিনা দেখা হোক, তারপর দেখা যাবে। আশা করছি চলে যাবে, এবং যদি চলে না যায়, যদি এটা এখনও থেকে যায় যে এরকম কন্ডেনসেশন, তাহলে চেক করতে হবে প্লাম্বিং কানেকশন কোথাও লিক রয়েছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে এই সমস্যাটির সমাধান পদ্ধতি, যে প্রথমে ওয়াটার হিটারটাকে গরম করতে দিতে হবে, এরপর দেখতে হবে যে প্রবলেমটি থাকছে কিনা। যদি দেখি থাকছে, তাহলে কি হবে, আমাদেরকে চেক করতে হবে প্লাম্বিং সিস্টেম কোথাও লিক রয়েছে কিনা। এরপর কারণ কি রয়েছে, হেভি ড্রজ অফ হট ওয়াটার উইথ ভেরি কোল্ড রিলিফ ওয়াটার। ঠিক আছে, সরি, রিফিল ওয়াটার। ওকে, অর্থাৎ খুব বেশি পরিমাণ গরম জল বেরিয়ে যাচ্ছে এবং ঠান্ডা জল ঢুকছে। ঠিক আছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রেও আমাকে একই সমস্যার সমাধান, যে ওয়াটার হিটারটাকে গরম হতে করার জন্য একটু সময় দিতে হবে, ওয়াটার হিটারটাকে একটু গরম হোক, তারপর প্রবলেমটি যাচ্ছে কি না দেখবো, এবং যদি না যায় তো সেক্ষেত্রে আমাদেরকে প্লাম্বিং কানেকশনের কোথাও লিক হতে পারে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই প্রবলেম দুটো অ্যারাইজ হলে অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখার জন্য যে ওয়াটার হিটারটি গরম হয়ে যাওয়ার পরেও একই প্রবলেম থাকছে কি না। যদি দেখি থাকছে, দেন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্লাম্বিং সিস্টেমটাকে চেক করতে হবে সে ঠিকঠাকভাবে আছে কিনা, লিক টিক করেছে কিনা। ক্লিয়ার, বোঝা গেল। এরপর কি হোয়াট ওয়াটার ইজ আন্ডার সাইজ, এটা আমরা এর আগে ডিসকাস করেছি যে হোয়াট ওয়াটার যদি আন্ডার সাইজ থাকে, ছোট থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদেরকে একটা বড় আমাদের পরিমাণ মতো, আমাদের পর্যাপ্ত যেরকম প্রয়োজন ঠিক সেরকম টাইপের, সেরকম মাপের, সেরকম সাইজের যে ওয়াটার হিটার সেটাকে ইনস্টল করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল। এরপরে কি রয়েছে, এর পরের যে সমস্যা সেটা হচ্ছে কি ওয়েট ইনসুলেশন, অর্থাৎ ইনসুলেশনটা ভেজা। অর্থাৎ ইনসুলেশন যদি ভেজা থাকে তাহলে ডেফিনেটলি এটা আমরা বুঝতেই পারছি যে কোথাও লিক হচ্ছে, ওয়াটার ট্যাঙ্কে কোথাও একটা লিক হচ্ছে বা প্লাম্বিংয়ে কোথাও লিক হচ্ছে। তো তার যে কারণ সেটা কি, দেখো লিকিং প্লাম্বিং কানেকশনস, কোথাও না কোথাও প্লাম্বিং কানেকশনস লিক হয়েছে, সেটা হচ্ছে এখানকার কারণ। এই স্থান আমরা এটা লিখবো যে কোথাও না কোথাও প্লাম্বিং কানেকশন লিক হয়ে গেছে, পাইপলাইনে কানেকশন লিক রয়েছে। তো এই যে সমস্যা, তার সমাধান কি, লোকেট লিক অ্যান্ড রিপেয়ার, আমরা লিকটাকে লোকেট করব এবং রিপেয়ার করব। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট কারণ কি, নেক্সট কারণ হচ্ছে কি লিকিং অ্যারাউন্ড হিটিং এলিমেন্ট, যেখানে হিটিং এলিমেন্ট রয়েছে সেখানে লিক করছে, তো সেক্ষেত্রে প্রবলেমটি ঘটতে পারে। তো সেরকম যদি ঘটনা ঘটে তাহলে কি হবে, টাইটেন, ঠিক আছে, ক্লিন অ্যান্ড স্মুথ ফেস অফ ট্যাঙ্ক ফ্লেজ অ্যান্ড এলিমেন্ট গ্যাসকেট। কি বলছে এটার মধ্যে দিয়ে, টাইটেন, ঠিক আছে, যেখানে খুব শক্ত করে লাগানো রয়েছে, টাইট করে লাগানো রয়েছে, সেই স্থানটিকে পরিষ্কার করতে হবে ভালো করে, এবং স্মুথ ফেস অফ দি ট্যাঙ্ক ফ্লেজ, অর্থাৎ যে উঁচু স্থান এবং একটু ঢালু হয়ে গেছে ট্যাঙ্কের যে মাথাটা কেমন থাকে, মাঝখানটা উঁচু থাকে এবং চারি সাইডে একটু ঢালু থাকে না, সেই জায়গাটিকে বলছে। এবং এলিমেন্ট গ্যাসকেট, অর্থাৎ এলিমেন্ট গ্যাসকেট বলতে যে হিটিং এলিমেন্ট রয়েছে, সেই হিটিং এলিমেন্টটি তো একটা ধাতুতে তৈরি নয়, সেটা অনেক রকম ধাতুতে কিন্তু তৈরি রয়েছে, এবং তার মাঝখানে সংযোগস্থলগুলি যেগুলি রয়েছে সেগুলো লিক হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে। ঠিক আছে, এই স্থানগুলি আমাদেরকে দেখতে হবে, এবং দেখে আমাদেরকে সেই স্থানগুলিতে যদি এরকম কোনো প্রবলেম অ্যারাইজ হয়, লিক হয়, তো সেগুলোকে আমাকে ঠিক করতে হবে। তো কোথায় কোথায় লিক হতে পারে, যেখানে আমরা শক্ত করে টাইট করছি এবং সেই স্থানটিকে ভালো করে পরিষ্কার করার পর ট্যাঙ্কের যে উপরি স্থান, ঠিক আছে, উপরিতল সেটা, এবং এলিমেন্টের যেগুলো জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের স্থানগুলি, বা কোথাও বাঁকানো রয়েছে সেই বাঁকানো স্থানগুলি, এই জায়গাগুলিতে
আমাদেরকে দেখতে হবে কোথাও লিক হয়েছে কিনা। তো সেটা হচ্ছে আমাদের এই সমস্যাটির যে সমাধান, সেই সমাধান এবং সেটাকে ঠিক করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? এরপর কি রয়েছে, যে ওয়াটার ডিসচার্জ ফ্রম দ্য রিলিফ ভাল্ব। এটা আমরা এর আগে দেখেছি যে ওয়াটার রিলিফ ভাল্ব দ্বারা ডিসচার্জ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে প্রেশার ঠিকঠাক আছে কিনা ট্যাঙ্কের মধ্যে, এবং রিলিফ ভাল্বটিকে প্রয়োজনে আমাকে রিপ্লেস করতে হবে, চেঞ্জ করতে হবে বা টাইট করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রবলেম কি, ট্রেস অফ রাস্ট ইন দ্য হট ওয়াটার। মানে কি, মরচে পড়ে থাকছে, মরচে জাতীয় পদার্থ, মরচে ঠিক বলা যায় না, এরকম ধরনের কোনো পদার্থ গরম জলের সাথে বের হচ্ছে। এর অর্থ কি? এর অর্থ, এর মধ্যে আমরা ওয়ার্কিং প্রিন্সিপালে আলোচনা করেছিলাম যে এই যে রাস্ট বা বিভিন্ন ধরনের যে মেটেরিয়াল মিনারেল, সেগুলোকে অ্যাট্রাক্ট করে কি, অ্যানোড, তাই না? তাহলে কি, তার মানে যখন এরকম জলের মধ্যে দিয়ে এরকম ধরনের কোনো পদার্থ বেরিয়ে আসবে, রাস্ট টাইপের কিছু বেরিয়ে আসবে, রাস্টের কোনো কুচি বেরিয়ে আসবে, তো সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে অ্যানোড রয়েছে, যেটা অ্যানোড হ্যাজ বিন ইটেন অ্যাওয়ে, অর্থাৎ অ্যানোডটি পুরো নষ্ট হয়ে গেছে, অ্যানোডটি ক্ষয়ে গেছে। ঠিক আছে, সেটাই হচ্ছে মেন ব্যাপার। এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যানোডটাকে কি রিপ্লেস করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? আমরা এর আগে আলোচনা করেছিলাম এই ব্যাপারটাকে নিয়ে। এরপর কি, রাস্টি ওয়াটার। যদি কোনো একদম ঘোলা টাইপের জল বেরিয়ে আসে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে মরচে গোলা রয়েছে এরকম টাইপের জল যদি এরকম বেরিয়ে আসে, তাহলে কি হবে, তার মানে আমরা বুঝে নেব যে ওয়াটারটি কি, ওয়াটার করোশন ঘটছে। ঠিক আছে, অর্থাৎ ওয়াটার করোশন যদি ঘটে, অর্থাৎ আমরা এক্ষেত্রে বুঝে নেব যে আমাদেরকে যে ওয়াটার হিটার রয়েছে, সেই ওয়াটার হিটারের ওটাকে রিপ্লেস করতে হবে এবং অ্যানোডটিকেও রিপ্লেস করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? এরপর কি, রটেন এগ স্মেল। যদি জল দিয়ে ভাঙা ডিমের মতো হালকা হালকা আঁশটে গন্ধ পাওয়া যায়, তাহলে কি হবে? এর যে কারণ, এর এর এই সমস্যাটির কারণটা হচ্ছে এটাই যে অনেক বেশি সালফেট জাতীয় কোনো মিনারেল কি হয়ে গেছে, ওয়াটার ট্যাঙ্কে জমে গেছে। ক্লিয়ার, ওয়াটারের মধ্যে অনেক সালফেট জাতীয় কোনো মিনারেল ইনক্লুড হয়ে আছে। এইরকম যদি কোনো ঘটনা ঘটে, কারণ এক একটা স্থানের জল তো এক এক রকমের হয়ে থাকে, তো যে স্থানে অনেক বেশি পরিমাণে সালফেট জাতীয় মিনারেল জলের মধ্যে মিশে থাকে, সেখানে কিন্তু এরকম ধরনের গন্ধ পাওয়া যায়, যে রটেন এগ স্মেল। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অ্যানোড যেটা রয়েছে সেই অ্যানোডটিকে আমরা চেঞ্জ করব, ম্যাগনেসিয়াম অ্যানোডকে আমরা কি করব, চেঞ্জ করব টু অ্যান অ্যালুমিনিয়াম অ্যানোড। ঠিক আছে, আমরা অ্যালুমিনিয়াম অ্যানোডকে লাগাবো, ম্যাগনেসিয়াম অ্যানোডকে ওখান থেকে সরিয়ে অ্যালুমিনিয়াম অ্যানোডকে ওখানে রিপ্লেস করব। সে কি করবে, এই সালফেট জাতীয় যে সমস্ত মিনারেল সেগুলোকে অ্যাট্রাক্ট করবে, এবং ব্লিচ ওয়াটার হিটার, এবং ওয়াটার হিটারটিকে আমাকে কি করতে হবে, ব্লিচিং পাউডার দিয়ে ধুতে হবে, ক্লোরিন জাতীয় জায়োমান ক্লোরিন, ঠিক আছে, সেই রকম জাতীয় কোনো পদার্থ, অ্যাক্টিভেটেড যে ক্লোরিন জাতীয় কিছু দিয়ে ব্লিচ করতে হবে। ক্লিয়ার, ঠিক আছে, আমরা কিন্তু এটা করব। তাহলে কি করব, যদি কখনো রোটেন এগের মতো যদি স্মেল দেয়, যদি ভাঙা ডিমের মতো আঁশটে গন্ধ পাওয়া যায়, তার মানে আমরা বুঝে নেব জলের মধ্যে সালফেট জাতীয় পদার্থ বেশি পরিমাণে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ম্যাগনেসিয়াম অ্যানোডকে ব্যবহার না করে সেখানে আমরা অ্যালুমিনিয়াম অ্যানোডকে ব্যবহার করব, এবং ওয়াটার যে হিটার সেটাকে কি করব, ব্লিচ করব, আমরা ব্লিচিং পাউডার ধুয়ে নেব। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট যে প্রবলেম সেটা কি, ট্যাঙ্ক বাল্জড, অর্থাৎ ট্যাঙ্কটা ফুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার কারণ কি, তার কারণ এক্ষেত্রে কোনো রিলিফ ভালভ ইনস্টলড নেই। যদি কোনো রিলিফ ভালভ ইনস্টল না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রবলেমটি অ্যারাইজ হতে পারে। যদি এরকম কোনো ঘটনা ঘটে, এই কারণ যদি হয়ে থাকে, তাহলে আমরা কি করব, প্রপার রিলিফ ভালভকে ইনস্টল করব। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা প্রপার রিলিফ ভালভকে এখানে ইনস্টল করব। ঠিক আছে, ভালো করে জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, যে কোনো যদি রিলিফ ভালভ ইনস্টল না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক এরকমভাবে ফুলে যায়। ওকে, নেক্সট কারণ কি হতে পারে, এক্সেসিভ ওয়াটার প্রেশার। ওয়াটার প্রেশার, প্রচণ্ড ওয়াটার প্রেশার রয়েছে ভেতরে, তাই কি হচ্ছে, যে ভেতরে যে দেওয়াল তার উপরে প্রচণ্ড প্রেশার সৃষ্টি করছে, এবং ট্যাঙ্কটি কি হচ্ছে, ফুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, ইনস্টলে প্রেশার রিডিউসিং ভালভ, আমাদেরকে একটা প্রেশার রিডিউসিং ভালভ ইউজ করতে হয়, যাতে করে কখনো এক্সেসিভ প্রেশার ওই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে না পড়ে। এতে কি হয়, ওয়াটার ট্যাঙ্কটি স্ফীত হয়ে যাচ্ছে, এটা যাতে না হয়। ক্লিয়ার, এরপর কি, অপর আরেকটি কারণ হতে পারে, সেটা হচ্ছে কি, থার্মাল এক্সপানশন ইন এ ক্লোজড ওয়াটার সিস্টেম। গরম জল তো হচ্ছে, এই গরম জল হওয়ার ফলে যে উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে এক্সপানশন হয়, যে সম্প্রসারণ ঘটে সেই ট্যাঙ্কটির, সেটার কারণে কিন্তু এটা ঘটতে পারে। এবং সেটা যদি হয়ে থাকে, এই কারণে যদি ওয়াটার ট্যাঙ্কটি ফুলে যায়, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইনস্টল এ সুইটেবল এক্সপ্যানশন ট্যাঙ্ক
অন দ্য কোল্ড ওয়াটার সাপ্লাই লাইন। তো আমাদেরকে কি করতে হবে, কোল্ড ওয়াটার ঠান্ডা জলের যে সাপ্লাই লাইন সেখানে আমাদেরকে কি করতে হবে, একটা সুইটেবল খুব ভালো মতো সম্প্রসারণ ঘটে বা যেরকম সম্প্রসারণ ঘটলে আমাদের কোনো প্রবলেম অ্যারাইজ হবে না, ঠিক সেরকম টাইপের সম্প্রসারণ ঘটা সম্পন্ন কোনো ট্যাঙ্কে ইনস্টল করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা আজকে এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত প্রবলেম এবং তার যে সমস্যার যে সমাধানগুলি আমরা এখানে দেখলাম, এই পুরোটাই কিন্তু কি, পুরোটাই হচ্ছে কি ট্রাবল শুটিং। ক্লিয়ার, বোঝা গেল? এই ট্রাবল শুটিংটাই কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। তার কারণ এগুলো হচ্ছে কি বেসিক প্রবলেম, এগুলো নর্মালি কোনো একজন টেকনিশিয়ানের পুরো জেনে রাখা ভীষণ প্রয়োজন। তার কারণ এই প্রবলেমগুলি প্রায়শই কিন্তু ঘটে থাকে এই ওয়াটার সাপ্লাই, এই গিজারের ক্ষেত্রে। ঠিক আছে, এই হট ওয়াটার সাপ্লাই যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে, যে সমস্ত ওয়াটার হিটার ইনস্ট্রুমেন্ট রয়েছে, গিজার রয়েছে, সেগুলোতে কিন্তু এই ঘটনাটি প্রায়শই ঘটে থাকে। এই ধরনের সমস্যা প্রায়শই হয়ে থাকে। তাই নর্মাল ইউজার ম্যানুয়ালে আমরা এরকম ধরনের কিছু ট্রাবল শুটিং পদ্ধতি আমরা পেয়ে যাব। আমরা যে কোনো ধরনের কোনো হোম অ্যাপ্লায়েন্সে যখন কিনবো, তো সেক্ষেত্রে আমরা এরকম ধরনের বিভিন্ন যে ট্রাবল শুটিং মেথড, সেগুলো কিন্তু ওখানে ছোট ছোট করে লেখা থাকে, যে ন্যাচারালি নর্মালি যে যে প্রবলেমগুলো অ্যারাইজ হতে পারে, ফ্রিকুয়েন্টলি যে সমস্ত প্রবলেমগুলি অ্যারাইজ হতে পারে, সেগুলি হলে তোমরা কি করবে বা একজন টেকনিশিয়ানের কী কী করা উচিত। বোঝা গেল? তো এটা হচ্ছে সেই ট্রাবল শুটিং মেথড। আমরা এতগুলো ট্রাবল শুটিং মেথড আমরা আলোচনা করলাম। প্রত্যেকটি ট্রাবল শুটিং মেথড খুব ভালো করে তোমরা দেখবে, ট্যাঙ্ক ব্লাস্ট থেকে শুরু করে রটন এগ স্মেল, রাস্টি ওয়াটার, ঠিক আছে, খুব ভালো করে এই জিনিসগুলো দেখবে, বুঝবে। ওয়েট ইনসুলেশন, কন্ডেনসেশন, ওয়াটার অন দ্য ফ্লোর অর ড্রেন প্যান, water drips from the relief valve, drain valve leaks, service wire hot, smoking wiring, fuse burns, often fuse burns instantly, blown fuse or circuit breaker, thermostat failure, element failure, continuous operation, not enough hot water, no hot water। এতগুলো প্রবলেম আমরা দেখলাম, প্রত্যেকটা প্রবলেমের কারণ দেখলাম, একাধিক কারণ, এক একটি প্রবলেমের একাধিক কারণ এবং তারও অনেক বেশি কারণ। তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র নো হট ওয়াটারেরই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা কারণ আমরা এখানে দেখেছি। ঠিক এরকম বিভিন্ন ধরনের প্রবলেমের অনেক রকম কারণ অ্যারাইজ হতে পারে। এগুলো আমরা যত এর মধ্যে প্রবেশ করব তত বিভিন্ন ধরনের কারণ আরও দেখতে পাবো। তো বেসিক যে সমস্ত কারণগুলি রয়েছে সেগুলো আমরা দেখলাম, আলোচনা করলাম, এবং এই কারণগুলিকে কি করে দূর করতে হয় তার যে সমাধান পদ্ধতি সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। প্রত্যেকটি কারণের জন্য তার পাশে সমাধান পদ্ধতি কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমার কথাগুলো তোমরা এরকম ছকের আকারে খাতাতে নোট ডাউন করে ফেলেছো অলরেডি। আশা করছি তোমরা এই যে জিনিসটা খুব ভালো করে বুঝবে এবং খুব ভালো করে কিন্তু পড়বে, কারণ এটা তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। আবার তোমাদের টেকনিশিয়ান নিয়ে তোমরা যখন টেকনিশিয়ান হবে তখন কিন্তু তোমাদের এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন হবে, এবং সেখানে গেলে তোমরা দেখতে পাবে আরও অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস তোমাদেরকে শেখানো হচ্ছে। এবং এগুলো কিন্তু শেষ নয়, এগুলো হচ্ছে শুরু, এটা কিন্তু খেয়াল রাখবে। এগুলো কিন্তু কমপ্লিট নয়, এগুলো জাস্ট স্টার্টিং। ওকে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে শুরুতে। তারপর আস্তে আস্তে তোমরা যত ওপরে উঠবে, যত তোমাদের জ্ঞান বাড়বে, যত এক্সপিরিয়েন্সড হবে তোমরা, তত বেশি বেশি করে জিনিসগুলো সম্পর্কে ওয়াকিবহাল হবে, অনেক বেশিভাবে তোমরা অবগত হবে জিনিসগুলো সম্পর্কে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আজকের এই ওয়াটার হিটার গিজার ট্রাবল শুটিং এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।